ওকে, আজকে হচ্ছে আমাদের ইংলিশের গ্রামারে ক্লাস 2 প্রোনাউন। তো ক্লাসটা খুব একটা বড় ক্লাস হবে না, আমাদের ক্লাস 1 এর মতো, খুব ছোট। তবে এই ক্লাসের ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ আমাদের পরীক্ষাতে প্রোনাউন থেকে ডিরেক্ট কোশ্চেন দিলেও অন্য টপিকেও প্রোনাউন দেখা যায় চলে আসে। অন্য টপিক বলতে আমি টেন্সের কথা বলতেছি, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলতেছি, আমি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের কথাও বলতেছি, তারপরে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রেও আসে। ঠিক আছে, সব ক্ষেত্রে প্রোনাউনটা চলে আসে কোনো এক ভাবে। এই জন্য ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, তবে অনেকটাই ইজি। কিছু কিছু রুলস আছে যেগুলো তোমার এতদিন কনফিউশন ছিল, সেগুলো আজকের ক্লাস আমরা ক্লিয়ার করে ফেলবো। এবং অবশ্যই কোয়েশ্চেন ক্লাসেই করে ফেলবা, মনে যদি কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, মানে অবশ্যই যাকে যে কোয়েশ্চেন করবো রিপ্লাই দিতে হবে। আচ্ছা, তো টপিক আজকে একটাই, সেটা কি? প্রোনাউন। প্রোনাউন বাংলাতে বলা হয় হচ্ছে সর্বনাম, যেটা কি আমাদের আসলে নাউনের পরিবর্তে বসে। ঠিক আছে, তো যেসব ওয়ার্ড আসলে কোনো নাউনের পরিবর্তে আমরা ইউজ করি ওগুলো প্রোনাউন। এটাকে সাবস্টিটিউটিং ওয়ার্ডও বলা হয়। সাবস্টিটিউট মানে কি? কারো পরিবর্তে বসাটাকে কিন্তু সাবস্টিটিউট বলা হয়। ওকে, এভাবে প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ডও বলা যাবে। এই হচ্ছে মোটামুটি ওর সংজ্ঞাটা। সংজ্ঞাটা আমাদের দরকার না, আমাদের দরকার আসলে কি ওর টাইপ গুলা এবং কিভাবে আমরা এগুলাকে ইউজ করতে পারি একটা সেন্টেন্স। তো যেখানে যেহেতু লাল, আমি হলুদ কালারটা নেই বা কমলা নেই। আচ্ছা, তো প্রোনাউন কয় রকম? অ্যান্সার হবে 8। ওকে, কি কি? পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ এন্ড ইমফ্যাটিক প্রোনাউন, এটা একটাই আর কি। তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। 8 প্রকার। অবশ্যই এই স্লাইড থেকে তোমার পুরোপুরি এখন মুখস্থ করে ফেলতে হবে না, কারণ পুরো ক্লাসে তো আমরা এই 8টা টাইপই দেখবো আস্তে আস্তে। আগে শুধুমাত্র জাস্ট একটা স্লাইডে দেখে নিলাম কয় টাইপের আছে। ঠিক আছে, আমরা পুরো ক্লাসে 8টাকে আস্তে আস্তে এদের কিভাবে ইউজ করা যায় সেগুলো দেখবো। আচ্ছা, তো শুরুতে আসা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন গুলা। তো পার্সোনাল প্রোনাউন কোনগুলা? যেগুলো হচ্ছে কি যে কোনো একজন ব্যক্তির নামের সহজ বিকল্প হিসেবে আমরা ইউজ করতে পারি, মানে ইজিলি আমরা ওটাকে ইউজ করি একটা নাম সরাই দিয়ে। যেমন আমি যদি বলতে চাই যে রানা ইজ আ ডক্টর, এই নামটাকে সরাই দিয়ে ইজিলি আমরা হি বলতে পারবো। সিম্পলি হি বসাই দিলাম, তাহলে হি একটা পার্সোনাল প্রোনাউন। এভাবে আর কি নামের পরিবর্তে ডিরেক্ট বসানো যায়। ওকে, এখন এই যে পার্সোনাল প্রোনাউন এর আসলে আমরা 4টা ফর্ম পেতে পারি। কি কি? সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন। এখানে দেখো অবলিক দিয়ে কিছু নাম আছে, আমাদের কিন্তু দুইটাই মনে রাখতে হবে নামগুলা, কারণ পরীক্ষার অপশনে যে কোনো একটা দিতে পারে, তুমি তখন চিনবাই না কি বলতে চায়। যেমন দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন, এটাকে বলতেছে অ্যাডজেক্টিভ, এটাকে বলতেছে কি প্রোনাউন পজিটিভ। আবার এটাকে সিঙ্গেল পজিটিভ বলে, এটাকে ডাবল পজিটিভ বলে। দুইটা নামই আমাদের চিনে রাখতে হবে, যাতে আমরা একবার পরীক্ষা হলে আকাশ থেকে না পড়ি যেটা কি বললো। তো আমাদের নাম্বার এবং পার্সন অনুযায়ী যে পার্সোনাল প্রোনাউন এগুলার কতগুলা টাইপ আছে। যেমন দেখো ফার্স্ট পার্সনের ভিতরে শুধুমাত্র দুজন থাকে, সেটাকে আই এন্ড উই, আমি এবং আমরা, এটা শুধুমাত্র ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনে শুধুমাত্র কে থাকে? ইউ থাকে, তুমি এবং তোমরা। থার্ড পার্সনে বাকি সবাই। তাহলে আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, একজনই খালি মানে ইউ, এন্ড দুনিয়া সবকিছু বাকি যারা থাকে তারা সবাই হচ্ছে থার্ড পার্সন। এখন এদের 4টা ফর্ম আমরা দেখতে পাবো প্রোনাউনে। আই থেকে উই, মাই, মাইন, উই, আস, আওয়ার, আর্স, ইউ, ইয়োর, ইয়োর্স, ইউ, ইয়োর্স। এটা সিঙ্গুলার, প্লুরাল সেম। বাকি এগুলারও আছে, এগুলো আমরা সবাই জানি, না জানলেও আমরা করতে করতে দেখা যাবে যে কনফিউশন গুলা ছিল ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং কনফিউশন আসলে এই লাস্টের 3টার ক্ষেত্রেই হয়। যেমন দেখো এখানে হির, হিম হবে, হিজ হবে। এখন এখানকার ডাবল পজিটিভ দেখো হিজি, এটা কোনো চেঞ্জ নাই। তবে হারের ক্ষেত্রে কিন্তু আবার এর সাথে একটা এস আসে, দেখছো? হারের ডাবল পজিটিভ হচ্ছে হার্স। একইভাবে দেয়ারের সাথে একটা এস আসে, হিসের সাথে আসে না। ঠিক আছে, এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায়। ইটেরটা খুবই ইম্পর্টেন্ট। ইটের সাবজেক্টিভ ইট, অবজেক্টিভ ইট, পজিটিভ হচ্ছে ইটস এবং ডাবল পজিটিভ নাই। এই ইটসটা কিন্তু অবশ্যই
এরকম না, এখানে কোনো কমা থাকবে না, ঠিক আছে, ডিরেক্ট ইটস, এটা পজিটিভ। আমাদের পরীক্ষায় অনেক জায়গায় দেখবা এই কোশ্চেনটা আসে, ঠিক আছে, চলে আসবে, দেখবে একটা কোশ্চেন চলে আসছে এই লাস্টেরটা দিয়ে, ইট ইটস থেকে, এটা আগে বলে দিলাম। এবং বইয়ের তো অনেকগুলো এমসিকিউ আছেই, এখানেও পাবা, যে এখানে 50টার মতো আছে, 50টার মতো আছে হচ্ছে এমসিকিউতে, তবে বেসিকের ভিতরে আরো বহুত আছে, ঠিক আছে। তো মোটামুটি এই স্লাইডটা আমাদের এভাবে ডিরেক্ট মুখস্থ করতে হবে না, আমরা একবার দেখবো, করতে করতে যখন কনফিউশন আসবে তখন আমরা এখান থেকে ডাবল চেক করবো। এই হচ্ছে এখানকার ব্যাপার। এখানে কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। কনফিউশন নাই, ওকে। আচ্ছা, এখন আমরা এটার ইউজ গুলা দেখবো, এবং এটাই আসলে মেইন পড়ার বিষয়। তো প্রথম রুলটা কি বলতেছে, যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের সাবজেক্ট এন্ড অথবা অর দ্বারা যুক্ত হয়, তবে সেকেন্ড পার্সন আগে পরে থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন হয়। ওকে, আচ্ছা, একজন জয়েন করতে চাইলো, ওকে। এখানে এত কিছু আমরা পড়তে যাইতেছি না, আমরা ডিরেক্ট পড়বো 2 3 1, এটা একটা সিকোয়েন্স আছে। এখন এটা জানার জন্য আমাদের পার্সন গুলা চিনতে হবে, পার্সন গুলা কিন্তু মাত্রই চিনে আসছিলাম, পার্সন গুলা মাত্রই চিনে আসছি, দেখি কারো মনে আছে কিনা, কেউ একজন বলো, ফার্স্ট পার্সন কে কে ছিল, সেকেন্ড পার্সন কে কে ছিল, থার্ড পার্সন কে কে ছিল? হ্যাঁ, অভি ফার্স্ট বলো। পারসন হচ্ছে আই আর উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন বাকি সবাই। হ্যাঁ, বাকি সবাই। ওকে, তো এটা চিনলেই আমরা এই কোশ্চেন অ্যান্সার করতে পারবো। তো আমাকে বললো যেখানে একটা সেন্টেন্সে বিভিন্ন নাম্বার এবং পার্সনের মেম্বার থাকবে সাবজেক্ট পজিশনে, তখন তাদের একটা সিকোয়েন্স রাখবো, সিকোয়েন্সটা হবে সেকেন্ড পার্সন আগে, পরে থার্ড পার্সন, আর ফার্স্ট পার্সনটা সবার শেষে, মানে 231। তবে জিনিসটা যদি নেগেটিভ সেন্সে কিছু হয়, মানে কোনো দোষ অথবা কোনো অপরাধ হয়, সিম্পলি তোমার ওয়ানটা সামনে চলে আসবে, ওরা যেমন ছিল তাই আছে, 2 3 আছে, 1 2 3 এইভাবে। তো এই জিনিসটা আমি ইজিলি কিভাবে মনে রাখি, যে যখন যত দোষ হবে সব আমার, যত দোষ আমার, মানে আমি দোষের বেলায় দেখো আমি সামনে চলে আসছি, ভালো জিনিসের বেলায় আমি সবার শেষে চলে গেছি, এবং 2 এবং 3 যেমন ছিল তেমনই আছে। ওকে, এই দুটা জিনিস আমরা এক্সাম্পল থেকে দেখি। সেকেন্ডটা আগে দেখবো, ইউ হি অ্যান্ড আই আর গিলটি, তাহলে কি তুমি, সে এবং আমি কি গিলটি, মানে কি দোষী। তাহলে একটা দোষের কথা বললো ডিরেক্টলি, ওকে। তো দোষের কথা বলাতে অবশ্যই কি নেগেটিভ সেন্সের কিছু একটা হলো, নেগেটিভ হলে কি হওয়ার কথা, আমি সবার আগে আসার কথা, তাহলে 1 2 3 হওয়ার কথা, মানে কি ফার্স্ট পার্সন কে, আমি, সেকেন্ড পার্সন কে, ইউ, থার্ড পার্সন কি, বাকি যে থাকে তো হি। এবং এরপর কি হবে, অবশ্যই আর হবে, যেহেতু এন দিয়ে একের অধিক আছে, এখানে যে প্লুরাল হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা সবসময় প্লুরাল। এন্ড এটাকে আমি সাজাইছি কিসের উপর ভিত্তি করে, এই ওয়ার্ডটার উপর ভিত্তি করে, যে এখানে গিলটি বলছে, একটা নেগেটিভ সেন্টেন্স বলছে, এই জন্য আমি গিলটি ওয়ার্ডটা কারণে এই সিকোয়েন্সটা করলাম, 2 3 1 আগে 1 2 3 তে গেলাম। তাহলে সেম ভাবে এখানেও তো বলছে পানিশ, তো ঠিক আছে, তো পানিশ যেহেতু বলছে এটাও নেগেটিভ একটা সেন্স, তাহলে এখানে তো তোমার এটা কত, এটা তো হচ্ছে থার্ড পার্সন না, থার্ড পার্সন, এটা সেকেন্ড পার্সন, আর এটা কি ফার্স্ট পার্সন, তাহলে এটা 3, এটা 2, এটা হচ্ছে 1। এভাবে হওয়ার কথা না, আমাদের রুল অনুযায়ী কি হওয়ার কথা, আইটা আগে আসার কথা না, আই। তবে আইটা না দিয়ে আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে ইউটাই আগে থাকবে। এটা কেন বলতেছি, মানে আমরা এটা আসলে 231 বলতেছি পজিটিভেরটা, কিন্তু হওয়ার কথা কি নেগেটিভেরটা, নেগেটিভেরটা না হয়ে কেন পজিটিভেরটা হলো, কেউ কি এখানে কোনো একটা লজিক দিতে পারবা? পানিশ কিন্তু আগে নেগেটিভ ওয়ার্ডই, যা মনে হয় বলতে পারো, যে কেন এটা পজিটিভই ধরা হচ্ছে, মানে পজিটিভের যে 231 হওয়ার কথা তাই থেকে গেল কেন, 1 2 3 না হয়ে। শ্যালের জন্য। আহ, না, সেলের জন্য না। দেখো রুলটা ছিল কি দোষ অথবা অপরাধ বললে, হ্যাঁ, মানে প্রুভেন যে তুমি দোষ করছো অথবা অপরাধ করছো। যখন বলতেছে পানিশ, যে তোমরা পানিশ হবা, তার মানে এই না যে তোমরা আসলে কোনো দোষ করছো, দোষ না করেও মানুষ অপরাধী হয়, হয় না? ওকে,
তো এখানে এমন কোনো ইন্ডিকেশন বা প্রুফ নাই যেটা দ্বারা বুঝবা যে তুমি আসলে গিলটি ছিলা, এমন কিছু না। ওকে, এই জন্য এটাকে এই রুলে ফেলানো যাচ্ছে না, ডিরেক্ট বুঝতে হবে যে তুমি আসলেই গিলটি, তুমি আসলে কোনো ক্রাইম করছো। তো এত লজিক খাটানোর টাইম পরীক্ষা হলে নাই, ডিরেক্ট গিলটি ওয়ার্ড দেখবো, ডিরেক্ট ক্রাইম ওয়ার্ড দেখবো, ঠিক আছে? এই ওয়ার্ড গুলো দেখলে বুঝে যাবো যে এটা নেগেটিভ, বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে সব পজিটিভ, ঠিক আছে? বা কাউকে কি মার্ডার করছে, তো মার্ডার করা মানে কি? মার্ডার করা মানে তো ডিরেক্ট ক্রাইমই করলো, এটা আমার লজিক খাটানোর দরকার নাই, ঠিক আছে? চুরি করছে, ডিরেক্ট নেগেটিভ বুঝতেছি, এরকম, ঠিক আছে? ওয়ার্ড গুলা দেখলে আমরা বুঝতে পারবো। পানিশ, এই ওয়ার্ডটা এখন তুমি দেখলে যে পানিশ দ্বারা আসলে সবসময় প্রুভেন না যে ও কোনো দোষ করছে, ওই ক্ষেত্রে আমরা এই যে 231 যে সিকোয়েন্সটা ছিল ওটাই রেখে দিব, ঠিক আছে? এভাবে এটা অ্যান্সার করা যাবে। এই দুইটা এক্সাম্পল কি সবাই ক্লিয়ার আছে না কারো কনফিউশন আছে? নাই কনফিউশন? আচ্ছা, এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি কিছু কিছু ক্ষেত্রে 1 2 3 না হয়ে 1 3 2 হতে পারে। এটা হচ্ছে পুরোপুরি একটা এক্সেপশনাল কেস, যেটা দেখাই যায় না, ঠিক আছে? এটা কখন আমরা খেয়াল করবো? যখন আমাদের কোয়েশ্চেনের অপশনের ভিতরে এই যে এই অপশনটা থাকবেই না, তখন মানে দেখা গেল যে আমি খুঁজতেছি 1 2 3, ওটা নাই, তখন তুমি 1 3 2 অ্যান্সার নিতে পারবা, এটা বলছে আর কি। আচ্ছা, সেকেন্ড রুলে আসি, খুবই ইম্পর্টেন্ট রুল। এখানে মোটামুটি আসলে তিনটা জিনিস একসাথে করা হয়েছে, সেটা কি? ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম হয়, তবে এর পরে অবজেক্টিভ ফর্ম হয়, ঠিক আছে? ভার্ব, একটা ভার্ব যদি এখানে থাকে, এর আগে হবে সাবজেক্টিভ ফর্ম, এর পরে হবে অবজেক্টিভ ফর্ম, এটা বলতেছে। হ্যাঁ, অবজেক্টিভ আগে সাবজেক্টিভ, এইভাবে। তবে এই ভার্বটা যদি নর্মাল কোনো ভার্ব না হয়ে কোনো ভি ভার্ব হয়, কোনো ভি ভার্ব হয়, ভি ভার্ব গুলা কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং এসব হয়, তাহলে সাবজেক্টের কি ভার্বের পরেও সাবজেক্টিভ ফর্মই হবে। এই হচ্ছে মোটামুটি পুরো লাইনটার সামারি। এভাবে লিখতে পারো যে নর্মালি ভার্বের ক্ষেত্রে আগে সাবজেক্টিভ ফর্ম, পর অবজেক্টিভ ফর্ম, তবে ভার্বটা যদি ভি ভার্ব হয় তাহলে পরেরটা সাবজেক্টিভ ফর্মই হবে, অবজেক্টিভ ফর্ম হবে না। ওকে, এই হচ্ছে রুলটা। এখন এক্সাম্পল থেকে জিনিসটা ক্লিয়ার করার ট্রাই করি। হি নট আই ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস। কি বলতেছে? সে, আমি না, যে এই লসের জন্য দায়ী হবে। এখন এখানে, আচ্ছা, এখানে আমাদের বিষয়টা হচ্ছে কি, আগে দেখতে হবে প্রোনাউন গুলার যে ফর্ম সেটা ঠিক আছে কিনা। ইজ হচ্ছে আমার এখানে মেন ভার্বটা, তো মেন ভার্বের আগে সবসময় যে সাবজেক্টিভ ফর্মই হয়, তো মি কিন্তু একটা অবজেক্টিভ ফর্ম, তাই না? আই থেকে মি হয়, তারপরে মাই হয়, তারপরে মাইন হয়। তো মি তো আমাদের সাবজেক্টিভ ফর্ম না, আমাদের কি যে অবজেক্টিভ ফর্ম, তারপরে মি না হয় কি হওয়ার কথা? আই হওয়ার কথা। এই একটা কারেকশন আমরা আই করলাম। আরেকটা ব্যাপার তোমাদের চোখে লাগতে পারে, সেটা হচ্ছে যে আই এর পরে হয় এম, এখানে কেন ইজ হলো? ঠিক আছে, তো এইটার এক্সপ্লেনেশন কি হতে পারে? কেন ইজ দেওয়ার পরে কারেক্ট হলো? তার মানে আসলে নট আই, মানে আমি তো না, তার মানে এই যে নট আই যে পার্টটা, এই পার্টটা আসলে সাবজেক্ট না, সাবজেক্টটা আসলে কে? হি, যে হি ইজ টু বি রেসপন্সিবল ফর দ্য লস, তাকে রেসপন্সিবল করা হবে। তো আই তাহলে আসলে আলটিমেটলি ইনডিরেক্টলি বাদ পড়তেছে, এই জন্য হি দেখে আমরা ইজ বসাইছি। সেন্টেন্সটা যদি এমন হতো আই নট হি, তাহলে আসলে আমরা আবার এম বসাই দিতাম, এভাবে অ্যান্সার করতাম, ঠিক আছে? তো নট আই মানে কি, তাকে আমরা কাউন্টই করতেছি না, সে সাবজেক্টই না, এই জন্য হি দেখে আমরা এখানে ইজ বসাইছি। এই এক্সাম্পলটা ক্লিয়ার নাকি? দেখো, ভাইয়া ভালো করে শুনি নাই, একটু রিপিট করবেন? হ্যাঁ করতেছি, ক্লিয়ার করে নিই। আচ্ছা, সেন্টেন্সটা বলতেছে কি আসলে, এটা আমাদের বুঝলেই হয়, এবং গ্রামারে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থ বুঝলে এমনিই ম্যাক্সিমাম জিনিস পারা যায়। যেমন এখানে বলতেছে এই যে হি নট মি ইজ টু বি রেসপন্সিবল ফর দ্য লস, সে, আমি না, যাকে এই লসের কারণে আমরা দায়ী করব। তো একটা হচ্ছে আমাদের ভার্বের আগের পার্টটুকু সবসময় সাবজেক্টিভ ফর্মে হওয়ার কথা,
তার মানে এখানে মি না হয়ে হওয়ার কথা আই, এটা একটা কারেকশন। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এম এর পরে জানি, সরি আই এর পরে বসে এম, আমরা তাও ইজ দিলাম, এরপরে বলতেছি কারেক্ট। কেন বলতেছি? কারণ এখানে তো নট আই সাবজেক্ট কিনা, সাবজেক্ট আসলে কে? সাবজেক্ট তো হি, তাকেই রেসপন্সিবল করা হবে, এজন্য হি ইজ হবে। সেন্টেন্সে যদি এমন হয় তো আই এর পরে কমা দিয়ে নট হি বলছে, নট হি বলছে, হ্যাঁ, তারপরে কমা, তাহলে আমরা এম দিতাম। ওকে, এটা বললাম আর কি। ঠিক আছে, তো নট আই এর সাথে যে আছে আসলে তাকে আমরা কাউন্টই করতেছি না, কারণ তাকে সাবজেক্ট বলতেছি না। ওকে, এটাই ছিল এখানকার ইয়াটা। বুঝা গেছে? কে জানি বললো, নাবিলা বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরেরটায় আসি, সেকেন্ডটা, ফাহিম হেল্পড ইউ, আই এন্ড হিম। এটাকে আমরা কি করলাম? কারেকশন করে ইউ, হিম এন্ড মি করছি। কি কি চেঞ্জ করছি? আই কে মি বানাইছি এবং ওদের সিকোয়েন্সটা চেঞ্জ করছি। ওকে, এই দুইটা জিনিস কেন হলো কেউ একজন বলা ট্রাই করো। আই কে কেন মি করলাম এবং এটা কেন সাজাইলাম? দুইটা জিনিস করছি, আগে সেকেন্ড পার্সন আনছি, তারপর থার্ড পার্সন আনছি, লাস্টে ফার্স্ট পার্সন আনছি, 2 3 1 করছি এবং আই কে মি করছি। দুইটা চেঞ্জ করছি না? আদিবা মানে বলো। এখানে তো উপকার আচ্ছা, নাবিলের। বুঝাচ্ছে, দোষ গুণ নাই। হ্যাঁ হ্যাঁ, আসলে এই যে এটাই যে ভার্বের পরে কি আগে আমাদের অবজেক্টিভ ফর্ম বসার কথা, সেটা খেয়াল করতেছি। অবজেক্টিভ, তো অবজেক্টিভ ফর্মে কি আই হয় না, মি হয়। মি করলাম, গেল। এরপরে তো দেখতেছি কি একের অধিক আমাদের প্রোনাউন আছে, তো এগুলাকে কি করতে হবে? সাজাইতে হবে। নর্মালি কি হয়? নর্মালি তো 2 3 1 হয়। 2 মানে সেকেন্ড পার্সন ইউ, 3 মানে থার্ড পার্সন মানে হিম, এবং ফার্স্ট পার্সন কে এখানে আই আছে, তো মানে মি শিফট করে মি লিখলে হয়। বাস, এই জিনিসটা করলাম। মানে আলটিমেটলি এটাই বুঝাইলাম যে শুধুমাত্র যে আমার এই সাবজেক্ট পজিশনে থাকলেই এই চেঞ্জটা করবো তা না, অবজেক্টিভ পজিশনে থাকলেও আমাদের ওই সিকোয়েন্সটাই আনতে হবে। ঠিক আছে, একসাথে দুইটা রুল আমরা ক্লিয়ার করতে পারবো এক্সাম্পল দিয়ে। থার্ড এক্সাম্পলটাই আসো, লেট রুমা এন্ড আই গো। আচ্ছা, এই লেটটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? এই লেটটা ভার্ব হবে এবং ভার্বের পরে কি হয়? ভার্বের পরে কি হয়? অবজেক্টিভ ফর্ম। নর্মাল ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে অবজেক্টিভ ফর্ম হয়ে কি হবে? রুমা এন্ড আই, দুইটা পার্সন আছে, যার ভিতরে রুমা কি থার্ড পার্সন আর ও হচ্ছে ফার্স্ট পার্সন, তাই তো ঠিকই আছে, ফার্স্ট পার্সন পরেই হয়। তাহলে লেট রুমা এন্ড আই না হয়ে যাবে মি এন্ড গো, গোর মতোই থাকলো। ঠিক আছে, তো এই এক্সাম্পলটা কারেক্ট করার জন্য আমাদের অবশ্যই জানতে হবে লেট একটা আসলে ভার্ব। ঠিক আছে, লাস্টেরটা, ইট ওয়াজ আজ হু লেফট বিফোর হি হ্যাড অ্যারাইভড। এখানে ভার্বের পরে আজ ছিল, অবজেক্টিভ ফর্ম ছিল, ওটাকে কেন আবার উই করতে গেলাম? ভার্বের পরে তো অবজেক্টিভ ফর্ম হয়, এটা আমরা জানি, তাই না? তাহলে কেন এটাকে আজ থেকে উইতে কনভার্ট করলাম, বলতে পারবা? এখন কিন্তু দেখছি ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম হয়, আগে হয় সাবজেক্টিভ। এখানে আইসা কি হইলো? আজটাকে বানাইলাম উই, সাবজেক্ট। বি ভার্বের পরে। হ্যাঁ, বি ভার্বের পরে সব সময় সাবজেক্টিভ ফর্ম হয়, এই জন্য এই যে নরমালি কি আগে সাবজেক্ট পরে অবজেক্টিভ, তো বি ভার্ব হলে সামনেও সাবজেক্টিভ পরেও সাবজেক্টিভ, এই জন্য এখানে সাবজেক্টিভ ফর্মটা হয়েছে। এই একটা চেঞ্জ গেল। আরো চেঞ্জ করছি, দেখো, ইট ওয়াজ উই হু লেফট কে হ্যাড লেফট বানাইছি, আর হি হ্যাড অ্যারেড কে হি অ্যারেড বানাইছি। এটা আসলে আমাদের অন্য আরেকটা ক্লাসের একটা রুল, যেটা এখানে চলে আসছে টপিকের সাথে মিলে, এই জন্য নিয়ে আসছি এখানে, একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, একসাথেই বিফোর আফটার এর একটা রুল আছে, ওইটা আর কি এখানে আসছে। স্কুলে থাকতে আমরা বিফোর আফটার দিয়ে রুল শিখছিলাম, ওটাই আর কি নতুন করে আবার আসতেছে, বিফোর এন্ড আফটার। যে বিফোর এর আগেরটুকু হয় হচ্ছে পাস্টের পারফেক্ট, আফটার এর পরেরটাই হচ্ছে পাস্টে পারফেক্ট, আর বাকিটা হচ্ছে কি সিম্পল। সিম্পল মানে হচ্ছে ইনডিফিনিট বুঝে আর কি। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট, দুইটাই পাস্ট, এটাও পাস্ট এটাও পাস্ট। ওকে, এটা আমরা সহজে কেউ মনে রাখতে পারে, বিফোরের বাংলা হচ্ছে কি আগে, তাহলে আগেরটা পারফেক্ট। আফটারে বাংলা কি পরে, তাহলে পরেরটা পারফেক্ট। বাকি যে অংশটা থাকে ওটা সিম্পল।
এভাবে মনে রাখা যায়। কিভাবে? বিফোরের বাংলা হচ্ছে আগে, আগের সেন্টেন্সটা হবে পারফেক্ট, আফটারের বাংলা হচ্ছে পরে, পরেরটা হবে পারফেক্ট, আর বাকি যে অংশটা থাকে ওটাকে আমরা সিম্পল বসাই দিব। এভাবে এটা মনে রাখতে পারি। তাহলে এই সেন্টেন্সে আগে তো এটা ঠিক করলাম, এবং এরপরে দেখলাম এখানে বিফোর দিয়ে দুটা সেন্টেন্স আসলে কানেক্ট করছে। তো বিফোরে বাংলা হচ্ছে আগে, তাহলে আগেরটা হবে পাস্টের পারফেক্ট, যে হ্যাড লেফট হয়ে গেল, পরেরটা হবে সিম্পল, যে হিয়ার অ্যাড করে দিলাম। ঠিক আছে, একসাথে দুইটা রুল ক্লিয়ার করা যায়। এই সেন্টেন্সে কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। ওকে, 3 নাম্বার রুল, সেটা কি বলতেছে? আচ্ছা, এটা প্রিপোজিশন প্রপোনা। হ্যাঁ, প্রিপোজিশনের পরে আমাদের অবজেক্টিভ ফর্ম বসে। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে কি? এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার এক্সেপ্ট আই। এক্সেপ্ট আসলে একটা কি? প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে কি হওয়ার কথা? অবজেক্টিভ ফর্ম। এই জন্য আই এর অবজেক্টিভ ফর্ম মি বসাই দিলাম। ঠিক আছে, তোমার এক্সেপ্টের ছাড়া আরো কিছু প্রোনাউন আসতে পারে যেগুলো আমরা নর্মালি চিনি, এটাকে আমরা চিনি না আসলে তোমার প্রিপোজিশন হিসেবে, এই জন্য এটাকে আমরা রাখছি আর কি এক্সাম্পল হিসেবে। ঠিক আছে, আরো অনেক প্রিপোজিশন এটা নর্মালি চিনি। 4 নাম্বারটা কি বলতেছে? নাউন জিরান। জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজিটা যখন নাউন হিসেবে কাজ করে ওটাকে জিরান বলে। ওটা আমরা জিরানের ক্লাসে আর ক্লিয়ার হবো, আপাতত এটাই জানি যে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের পজিশনে থাকে, নাউনের মতো কাজ করে, তখন তাকে জিরান বলে। এবং বডি পার্টস, হিউম্যান বডি পার্টস আর কি, হ্যাঁ, মানুষের দেহের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম এর আগে সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? ওই যে মালিকানা যেগুলা বসাইছে বুঝাইছিল, মাই, তারপরে হিজ, হার, এগুলা। ওকে, এক্সাম্পল দেখো, উই ইনসিস্ট অন শি লিভিং দ্য রুম। তাহলে এই যে লিভিং ভার্ব প্লাস আইএনজি মানে একটা জিরান্ড, এর আগে তাহলে কি বসবে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। তো পজিটিভ অ্যাডজেক্টিভ কি? শি না হয়ে কি হওয়ার কথা? হার হওয়ার কথা, এই জন্য হার হয়েছে। এখন এখানে একটা দেখার বিষয় হচ্ছে, দেখো এখানে অন ছিল, একটা প্রিপোজিশন ছিল, মাত্রই আমরা দেখছি যে প্রিপোজিশনের পরে হওয়ার কথা অবজেক্টিভ ফর্ম, এখানে বলতেছি আবার পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে কি ক্ল্যাশ করতেছে দুটা রুল? তো ক্ল্যাশ করার কিছু নাই। যখন এরকম একটা থাকবে, স্ট্রাকচার থাকবে যেখানে বার প্লাস আইএনজি এবং প্রিপোজিশন দুইটাই আছে, তখন আমরা এই বার প্লাস আইএনজি রুলটাকে বেশি প্রেফারেন্স দিব। ঠিক আছে, তার মানে আমরা এখানে তখন পজিটিভ বসাবো। আরো ইজিলি মনে রাখা যায়, যে কোনো একটা প্রিপোজিশন খালি ঘর একটা বার প্লাস আইএনজি যদি থাকে, ওখানে আমরা কি বসাবো? পজিটিভ ফর্মটাই বসাবো। ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভটা বসাবো, এই জন্য এখানে হার বসছে। ওকে, উই ইনসিস্ট অন হার লিভিং দা রুম। এখানে এই হচ্ছে প্রথম রুলটা। সেকেন্ড আরেকটা কথা বলতেছে, সেটা হচ্ছে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের পরিবর্তে শুধুমাত্র পজিটিভ প্রোনাউনটা বসা যায়। পজিটিভ প্রোনাউন কোনটা? 4 নাম্বার ফর্মটা। ঠিক আছে, 4 নাম্বার ফর্ম কোনটা আরেকবার দেখাই দিই। এই যে এই জিনিসগুলো হচ্ছে 4 নাম্বার ফর্ম। এই যে মাই থেকে মাইন, আওয়ার থেকে আওয়ার, ইয়োর থেকে ইয়োর্স, তারপরে হিজ থেকে হিজ, হার থেকে হার্স, দেয়ার থেকে দেয়ার্স। এই পুরাটা হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন বা ডাবল পজিটিভ। এই জিনিসগুলা বসতে পারে। কিভাবে বোঝাবো? দেখো, মাই ডগ ইজ স্মার্টার দেন, এখানে ইয়োর ডগ যদি বলতো তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হতো। ওকে, কিন্তু এখানে ইয়োর ডগ বলে না, এখানে জাস্ট ইয়োর লেখা রাখছে। তো হয় ইয়োর ডগ লিখতে পারবো, অথবা এই দুইটার পরিবর্তে জাস্ট আমরা ইয়োর্স লিখতে পারবো। এখানে ইয়োর্স দিয়ে ইয়োর ডগই বোঝাচ্ছে। ঠিক আছে, এটাই বললো যে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের পরিবর্তে আমরা পজিটিভ প্রোনাউন বসাতে পারবো। পুরোপুরি আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে। কোশ্চেনে যদি এখন অপশন এমন থাকে যেখানে ইয়োর ডগ নাই, তাহলে তোমার ইয়োর্স থাকলে ইয়োর্সটা সিলেক্ট করতে হবে। এভাবে আর কি আমরা সেন্টেন্সটা কারেক্ট করলাম। ঠিক আছে, এই হলো তোমাদের এখানকার দুইটা এক্সাম্পল, দুইটা রুলের। এখানে কারো কনফিউশন থাকলে বলো। নাই কনফিউশন? ওকে, সামনে জিজ্ঞেস করবো। রিফ্লেক্সিভ,
রিফ্লেক্সিভ কোনগুলা ছিল? রিফ্লেক্সিভ ছিল এই যে মায়ের সাথে একটা সেলফ আসবে, নিজেকে বোঝানো, আওয়ার সেলফ, নিজেদেরকে বোঝানো। সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে সেলফ, এভাবে চেঞ্জটা আসে। এই যে ইয়োর সেলফ, যদিও কিন্তু ইয়োর এর কিন্তু সিঙ্গুলার প্লুরাল দেখতে একই, তবে সেন্টেন্সের কনটেক্সট থেকে আমরা বুঝতে পারবো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। প্লুরাল কনটেক্সট হলে সেলফ হবে, সিঙ্গুলার কনটেক্সট হলে সেলফ হবে। হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, এই যে প্লুরাল এই জন্য সেলফ হয়েছে এভাবে। এবং এটাকে ইমফেসিস হিসেবে ইউজ করা যায়। ইমফেসিস মানে হচ্ছে জোর প্রদান করা, ঠিক আছে? এটা আসলে কখন হবে? যখন নাউন প্রোনাউন এর পরে বসবে তখন এটা ইমফেসিস হবে। এটা আমরা এক্সাম্পল থেকে বুঝতে পারবো। মোট কথা হচ্ছে দুই ক্ষেত্রে এটাকে আমরা রিফ্লেক্সিভই বলতেছি, মাই সেলফ, ইয়োর সেলফ, এগুলা সবগুলাকে। তো এগুলা কিভাবে ইউজ করা হয় আমরা রুলটা না পড়ে এখান থেকে বলতে পারবো। হি ওয়ান্টেড নোবডি বাট হিম টু নো ওয়্যার দ্য ট্রেজার ওয়াজ হিডেন। সে কি চায়? যে সে চাচ্ছে কেউ না, মানে তাকে ছাড়া কেউ যাতে না জানে যে গুপ্তধন গুলা কোথায় লুকানো আছে, ঠিক আছে? এইটা তো এখানে যদি হিম বলি অর্থের সমস্যা কি হয়, এই সেন্টেন্স দ্বারা এমন কিছু মনে হয় যে সে চাচ্ছে যে অন্য আরেকজন হিম, অন্য আরেকজন ছাড়া যাতে কেউ না জানে, কিন্তু আসলে সে বুঝেছে কি চায়, যে নিজেকে ছাড়া, সে নিজেকে ছাড়া, এই জন্য হিম সেলফ হবে। তাহলে অর্থটা ক্লিয়ার হয় যে সে চায় সে নিজে ছাড়া যাতে কেউই না জানে যে ট্রেসার কোথায় লুকানো আছে, ঠিক আছে? এই জন্য হিম না হয়ে এখানে আসলে হিম সেলফ কারেক্ট অপশন হবে। ওকে, এখানে যে হিমসেলফ হয়েছে অবশ্যই কোনো মুখস্থ রুল না, এটা আমরা সেন্টেন্সটা পড়বো, বুঝার ট্রাই করবো যে আসলে হিম দিলে অর্থটা ভালো হয় না হিমসেলফ দিলে, তখন আমরা হিমসেলফটা সিলেক্ট করবো, এভাবে আর কি, ঠিক আছে? এবং এছাড়া আর কিছু ওয়ার্ড আছে যেগুলো ক্ষেত্রে সবসময় রিফ্লেক্সিভ হয়, সেগুলো হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাভেল, এনজয়, প্রাইড, এক্সাল্ট, এই পাঁচটা আছে। এদের ক্ষেত্রে সবসময় রিফ্লেক্সিভ হয়। যেমন আই শ্যাল অ্যাভেল মি না হয় কি হবে? মাই সেলফ হবে, একটা প্রিপোজিশন অফ আসবে, দিস অপরচুনিটি। I shall avail myself of this opportunity. ওকে, অ্যাভেল দেখছি, অ্যাভেলের পরে রিফ্লেক্সিভ, আমরা রিফ্লেক্সিভ বসাই দিচ্ছি এবং একটা প্রিপোজিশন অফ আসবে, ওটা বসাই দিচ্ছি। এটা আসলে এটার সাথেই সবসময় আসে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের রিফ্লেক্সিবল দুই এক্সাম্পল দিয়ে সবকিছু ক্লিয়ার করার মতো দুইটা এক্সাম্পল। ডেমনস্ট্রেটিভে যাই, এটা খুবই সিম্পল হবে। ডেমনস্ট্রেটিভ কোনগুলা? যেগুলো হচ্ছে বর্তমান, অতীত বা ভবিষ্যতের কিংবা নিকটবর্তী কোনো নাউনকে নির্দেশ করতে আমরা ইউজ করি। সিম্পল, আমরা এই ছবিটা দিয়ে জিনিসটা বুঝতে পারবো। আগে চারটা টানি এখান থেকে। দিজ এর প্লুরাল ফর্ম হচ্ছে দেইজ, দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে কি? দোজ। এই চারটা দিয়ে ক্লিয়ার করি। তো দিস হচ্ছে সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার রাখলাম, দ্যাট ও সিঙ্গুলার, দেজ প্লুরাল, দোজ ও প্লুরাল, আলাদা করলাম। এখন নেয়ার এবং ফার দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে? ধরে নাও তুমি এখন যেখানে ক্লাসটা করতেছো, যে টেবিল, হ্যাঁ, ওই টেবিলের উপর এখানে একটা বুক আছে। তো কেউ যদি জিজ্ঞেস করে বইটা কার, তুমি বলবা দিস বুক ইজ মাইন। যেখানে বসে আছো ওখানে যদি বইটা থাকে, ওই টেবিলের উপরে যদি থাকে, হ্যাঁ। এখন বইটা যদি তোমার টেবিলের উপর না থেকে অন্য রুমের আরেকটা টেবিলের উপরে থাকে, ঠিক আছে, আরেকটা রুমে একটু দূরে, তখন তুমি কি বলবা? ওই দূরের থেকে যদি কেউ জিজ্ঞেস করে বইটা কার, তুমি বলবা দ্যাট বুক ইজ মাইন। সামনে থাকলে দিস, দূরে থাকলে কি? দ্যাট। এখান থেকে আসলে নেয়ার এবং ফারেরটা বলছে, এবং নেয়ার দ্বারা আসলে প্রেজেন্ট বোঝাচ্ছে, ফার দ্বারা আসলে পাস্ট বোঝাচ্ছে। দুই ক্ষেত্রে, মানে দূরে থাকলেও ইউজ করতে পারবা, পাস্ট হলেও ইউজ করতে পারবা, অতীতের কিছু ক্ষেত্রেও তুমি এই দুইটাকে ইউজ করতে পারবা, ঠিক আছে? এইভাবে আর কি এগুলা ইউজ করা সম্ভব। এটা কি কোনো কনফিউশন আছে? দেখো তো, কখন দেইজ, কখন দোজ, কখন দিস, কখন দ্যাট হবে? আদি ভাই এটা বোঝানোর ট্রাই করো, আমি যে বুঝাইলাম এক্সাম্পলটা দিয়ে। এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে? হ্যাঁ বুঝাও, তাই তো ইজি হয়। আচ্ছা ঠিক আছে। লাইক আমি যদি বিছানায় শুয়ে থাকি, আমার পাশে যদি ফোন থাকে, তখন ওই ফোনটাকে বোঝানোর জন্য আমি হচ্ছে দ্যাট ইউজ করব। আর যদি কোনো কিছু লাইক হ্যাঁ, নটস, উল্টা উল্টা বললা। আচ্ছা সরি, দিস ইউজ করব। হুম আর যখন হচ্ছে লাইক দূরে থাকবে, তখন হচ্ছে হুম। দ্যাট ইউজ করব। লাইক যদি সিঙ্গেল কোনো জিনিসপাতি হয়, আর বেশি জিনিসপাতি থাকলে তখন হচ্ছে ওইটা হবে দিস আর দোজ।
হুম। আর কাছে এবং দূরেরটা, কাছে বলতে প্রেজেন্টের ক্ষেত্রেও সেম থিওরি ইউজ করা যাবে প্রেজেন্টের ক্ষেত্রে, আর পাস্টে হলে আমরা মানে ফার হিসেবে ধরে নিয়ে ডেজ অথবা ডোজ ইউজ করতে পারবো। হ্যাঁ, এভাবে। আচ্ছা আচ্ছা, গেল। এখন আসে কি, আসে হচ্ছে এই এক্সাম্পলটা, এটাই আসবে, এটার মতো করেই আসবে। কেমন, দুটা জিনিসকে আমরা তুলনা করব। যেমন এক্সাম্পলটা করি, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন দ্যাট অফ দ্য ইউএসএ। এই সেন্টেন্সটা পড়ে আসলে আমাদের অর্থটা বুঝতে হবে, আদারওয়াইজ অ্যান্সার করা যাবে না। মেরিটোরিয়াস মানে হচ্ছে এখানে গুণী বুঝাতে পারে, মেধাবীও বুঝাতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই ওয়ার্ডটার অর্থ আমি বলে দিলাম। এখন সামিয়া তো জোহরা বলো আসলে এখানে পুরোপুরি সেন্টেন্সটা অর্থ কি দাঁড়াচ্ছে, বোঝানো ট্রাই করো, না পারলে আমি বলবো। সামিয়া পারা যাবে না আমি বলে দিব? আম, তাসনিয়া তামকিন ট্রাই করো তো। কথা কি শোনা যাচ্ছে আসলে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আহ কে বলবা বলো, নিজে থেকে বলো, ট্রাই তো করবে, মানে এখানে তো এখানে লাইক বুঝাচ্ছে ইউএস এর স্টুডেন্টদের চাইতেও বাংলাদেশের স্টুডেন্টরা অনেক বেশি ম্যারিড মানে বুদ্ধিমান। হ্যাঁ আসলে তার মানে আসলে কম্পারিজনটা কাদের, স্টুডেন্টদের ভিতরে। ওকে, তো এভাবেই দেখো দেন দিয়ে আমরা দুইটা জিনিসকে তুলনা করতেছি, এবং জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আসলে স্টুডেন্টকে। ওকে, তার মানে আমাদের কম্প্যারিজনের এলিমেন্টটা হচ্ছে স্টুডেন্ট। তো এর রুলটা বলতেছে তোমার কম্প্যারিজনের এলিমেন্টটা তুমি যদি ডিরেক্ট আরেকবার বলতে না চাও, মানে তুমি এভাবে বলতে পারতা দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন দ্য স্টুডেন্ট অফ ইউএসএ। এই যে দ্য স্টুডেন্ট অফ ইউএসএ এভাবে না বলে জাস্ট দ্যাট বললাম, তাহলে কি বললাম, কি করলাম, জাস্ট ওটাকে রিপ্লেস করে দ্যাট বসাই দিলাম। এটার ক্ষেত্রে কখন দ্যাট হবে এবং কখন দোজ হবে, এই হচ্ছে এই রুলটা। ওকে, তো কেন দ্যাট এবং কেন দোজ হলো, ও যে বলছিলাম দূরের জিনিস, তো ইউএসএ তো অবশ্যই আমাদের থেকে দূরে, এই জন্য আমরা দ্যাট বলতেছি, দিজ অথবা দেজ বলতেছি না। ওকে, এই হচ্ছে একটা ব্যাপার। তো এখানে হয় দ্যাট বসবে অথবা দোজ বসবে। কখন দ্যাট কখন দোজ? দ্যাট আমি কি বলছি, সিঙ্গুলার না? দ্যাট হচ্ছে কি সিঙ্গুলার ক্ষেত্রে। সিঙ্গুলার একটা জিনিস কাউন্টেবল সিঙ্গুলার হতে পারে, সিঙ্গুলার। ওকে, অথবা যেটা সেটা যদি আনকাউন্টেবল হয়, কারণ আনকাউন্টেবল জিনিসগুলো তো সিঙ্গুলার, আলটিমেটলি দুইটাই সিঙ্গুলার। তো সিঙ্গুলার জিনিস হলে দ্যাট হয়, প্লুরাল জিনিস হলে দোজ হয়। এবার স্টুডেন্ট প্লুরাল, তো প্লুরাল যেহেতু দ্যাট না হয় দোজ হওয়ার কথা, এই জন্য এখানে আমরা দেন দোজ অফ দ্য ইউএসএ বললাম। ওকে, এখানে যদি কোনো আনকাউন্টেবল নাউন থাকতো, আনকাউন্টেবল, তাহলে এখানে আমরা দ্যাটই রাখতাম, রুলে তাই বলছে। ওকে, আনকাউন্টেবল কোনো নাউন থাকলে যেটাকে আমরা কম্পেয়ার করতেছি দেন বলে, তখন এখানে দ্যাটই হতো সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল হলে। আর যেহেতু প্লুরাল, তাহলে আমরা এখানে দোজ ইউজ করবো। এই হচ্ছে এখানকার এক্সাম্পলটা। এখানে আরো আছে, আমরা এখান থেকে পড়তে পারবো। এই যে এখানে আরো আছে এ রিলেটেড, ঠিক আছে? এই যে এখানে মনে হয় এই যে 29 নাম্বারটাই সেম, ঠিক আছে? একটু দেখি, দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার, কি দেখো, রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দেন, সবগুলাই দেন দ্বারা অপশন চারটা, দেখছো? একটু যদি জুম করি, দেখছো সবগুলাই হচ্ছে দেন দিয়ে শুরু হচ্ছে। তার মানে কি কম্পারিজন করতেছে, কম্পারিজন কার হতে পারে, রোডের। তো রোড গুলা, রোডস, তো রোড যেহেতু গণা যায়, তার মানে এখানে দ্যাট হবে না, হওয়ার কথা কি দোজ। এখানে দ্যাট, এখানে তো নাই কিছু, এখানে বলছে দেন অফ কিছু হয় না, দ্যাট অফ হতে পারতো। তো এখানে দেন দোজ অফ ঢাকা, অপশন এ অ্যান্সার। ওকে, এইভাবে কোশ্চেন হয় এখান থেকে, ঠিক আছে? পরেরটা যাই।
ওকে, এরপর হচ্ছে ইনডিফিনিট অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ, একসাথেই দুইটা ক্লিয়ার করা যাবে, এবং অবশ্যই এই দুইটা জিনিসই ভালো করে খেয়াল করো। এখান থেকে আমাদের অনেকগুলা রুল ক্লিয়ার করা হবে। আচ্ছা, ইনডিফিনিট নাম থেকে বোঝা যায় অসীম, তার মানে কি যে নামগুলা দিয়ে অসীম কোনো জিনিস বোঝায়। অসীম মানে কি? অনির্দিষ্ট কিছু। যেমন এখানে অনেকগুলা জিনিস আছে, ওয়ান, এনি, সাম, মেনি, অল, ফিউ, সেভারাল, নান, নো ওয়ান। নান এবং নো ওয়ান এই জিনিসগুলা একটু মাথায় রাখো, এই দুই জিনিস কিন্তু আলাদা। কিভাবে আলাদা এটা আমরা সামনে ক্লিয়ার করব, তবে নান এবং নো ওয়ান আলাদা জিনিস। তো এখানে যতগুলাই বলছি দেখো, কাউকে কিন্তু স্পেসিফিক ভাবে বলতে পারে না। অল সব, তারপরে মেনি অনেক, সাম কিছু, তবে নির্দিষ্ট করে কিছুই বলতেছে না। ওকে, এই জন্য এগুলা সবগুলোকে বলে ইনডিফিনিট। আর ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে কি ভাগ করা, আলাদাভাবে করা। এবং সিম্পলি এখান থেকে এটাই বোঝা যাবে যে যখন যে সকল প্রোনাউন এক জাতীয় একাধিক নাউনের মধ্যে প্রত্যেককে আলাদা করে বোঝাবে, সিঙ্গেল বুঝাবে, তখন তাদেরকে ডিস্ট্রিবিউটিভ বলে। এবং ডিস্ট্রিবিউটিভ মোটামুটি আমাদের চারটাই, ইচ, এভরি, এইদার, নেইদার। চারটা, ইচ, এভরি, এইদার, নেইদার। ওকে, এই চারটা। তো আমি যখন অর্থ থেকে বুঝতেছি যে চারটা প্রত্যেককে আলাদা করা বোঝায়, তার মানে কি এরা সবসময় সিঙ্গুলার, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন রাখা যাবে না। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলা কিন্তু সবসময় সিঙ্গুলার। এই কখন প্লুরাল কখন সিঙ্গুলার এটা নিয়ে কনফিউশন যাতে না হয়। ডিস্ট্রিবিউটিভ সবসময় সিঙ্গুলার, এইগুলার ক্ষেত্রে ব্যতিক্রম আছে, এগুলো আস্তে আস্তে আমরা ক্লিয়ার করবো এখন ইউজ থেকে। আচ্ছা, প্রথম রুলটা সাম, এভরি, নো, এনি। সিম্পল হচ্ছে সেনা, সাম, এভরি, নো, এনি, এগুলার সাথে কি যোগ করা হবে? একটা সিঙ্গুলার নাউন অ্যাড করা হবে, অথবা একটা বডি অ্যাড করা হবে, অথবা ওয়ান অ্যাড করা হবে, অথবা থিং অ্যাড করা হবে। যে কোনো একটা কিছু অ্যাড করা হবে, যাই অ্যাড করা হোক, এরা সবসময় একটা সিঙ্গুলার ভার্ব নিবে। আর যদি ভার্বই সিঙ্গুলার হয়, তাহলে ওদের প্রোনাউনটাও সিঙ্গুলারই হবে। ওকে, এক্সাম্পলে আসি। এভরির পরে আমি মাদার নিছি, তাহলে এই যে এভরির সাথে কি সিঙ্গুলার নাউন নিলাম, কি? মাদার। মাদার্স বলি নাই, মাদার। তো এভরি মাদার লাভস দেয়ার চাইল্ড। তো প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এখন এভরি মাদার সিঙ্গুলার, লাভস ঠিক আছে, তবে এখানে রাখলাম কি দেয়ার। মাত্রই বললাম একটা সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ওর ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে ওর যে প্রোনাউনটা আসবে সেটাও হবে সিঙ্গুলার, প্লুরাল হবে না। দেয়ার কিন্তু একটা প্লুরাল প্রোনাউন, আসলে হওয়ার কথা কি হার। অনেক জায়গায় দেখবা যে দেয়ার দিয়ে এটাকে কারেক্ট ধরে নিচ্ছে, ওটা আমরা আর দেখবো না। আমরা সবসময় এটাই মনে রাখবো, ভার্ব সিঙ্গুলার মানে আমার প্রোনাউনটাও সিঙ্গুলারই হবে, এই জন্য এটা দেয়ার না হয়ে হার হয়েছে। ওকে, এই হচ্ছে এটার সলিউশন। নিচেটা দেখি, যেটা হচ্ছে এখানকার এক্সাম্পল, সেম জিনিসই, তবে এটা তো আগেই বলে ফেলছি যে ইচ, এইদার, নেইদার এরা সবসময় সিঙ্গুলারই হয়, কারণ ওগুলো ডিস্ট্রিবিউটিভ, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ইচ স্টুডেন্ট, এখানে হ্যাজই হবে, হ্যাভ হবে না। তারপর দেয়ার হবে না, কখনো হিজই হবে। ঠিক আছে, কারণ কি সিঙ্গুলার ভার্ব মানে সিঙ্গুলার প্রোনাউনই হওয়ার কথা। ঠিক আছে, এই হচ্ছে প্রথম রুলটা, এটা মাথায় রাখো। তাহলে কি কি বলছিলাম? সেনা বলছি, সাম, এভরি, নো, এনি, এই চারটা বলছি, কিন্তু এটা কিন্তু নো, এটা নো, নট, নান। ওকে, এটা জাস্ট নো, নান না। আবার আসো, রুল 2 দেখতে নতুন রুল, তবে আসলে রুল 1ই। অনেক কিছু লিখছে, কিছু দেখবো না, ডিরেক্ট এক্সাম্পল দেখবো। ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ডান দেয়ার ডিউটি। কি বললো এখানে? অর্থটা কেউ বুঝতে পারো নাকি? দেখো আগে অর্থটা বলার ট্রাই করি। হ্যাঁ, ফারদিন, রোহান, কে আছো? জি ভাই। আচ্ছা, এই সেন্টেন্সটা পড়ে এক্সাক্ট অর্থটা বলার ট্রাই করো। One of the students have done their duty. বাংলাতে কি বলা যায়? একজন শিক্ষার্থী তার কাজ করেছে। অনেকগুলা শিক্ষার্থীর ভিতরে একজন না? হ্যাঁ। হ্যাঁ, তার মানে আলটিমেটলি এখানে সাবজেক্ট কে? একজন নাকি অনেকগুলা স্টুডেন্ট? কাজটা আসলে কে করছে? একজন করছে।
একজন। হ্যাঁ আচ্ছা, এবার অফ করে দাও মাইক। তো একে তো আমরা অর্থ থেকে বুঝে ট্রাই করব যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ডান দেয়ার ডিউটি, এখানে আসলে অনেকগুলো স্টুডেন্টের ভিতরে একজন করছে কাজ, অর্থ থেকে বুঝে যায়। স্ট্রাকচার থেকে কিভাবে বুঝবো, সেন্টেন্সের প্রথম ভার্বটা কই আছে, এই যে ভার্ব, মেইন ভার্ব, এর আগে অনেক কথাবার্তা আছে, তবে অনেক কথাবার্তার ভিতরে সর্বপ্রথম যে প্রিপোজিশন তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে আমার আসলে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কে, ওয়ান, অনেকগুলো স্টুডেন্টের ভিতরে একজন, এ হচ্ছে একজন, তো একজন সেটা কি সিঙ্গুলার, ওকে, সে হচ্ছে কি সিঙ্গুলার। তো ও যেহেতু সিঙ্গুলার, ওর ভার্বটা তাহলে সিঙ্গুলারই হওয়ার কথা, হ্যাভ না হয় কি হওয়ার কথা, হ্যাজ। এখন ভার্ব যদি সিঙ্গুলার হয়, আমরা তো জানি ওর প্রোনাউনটাও সিঙ্গুলার হবে, মাত্র দেখছি, তাহলে এখানে দেয়ার না হয়ে হিজ হবে। এই হচ্ছে এখানকার ডিটেল এক্সপ্লেনেশন, ঠিক আছে। এই হচ্ছে এখানকার একটা দেখার বিষয়। আরেকটা দেখার বিষয় হচ্ছে অর্থ, যেটা বলছিলাম আমি মাত্রই বলছি অনেক জনের ভিতরে একজন, এখানে বোঝাচ্ছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, মানে সবার ভিতরে, স্টুডেন্ট গুলোর ভিতরে একজন। তো এখানে যদি অনেকজনের ভিতরে একজন বুঝাতে চাই, তাহলে তো অবশ্যই আমার এই যে স্টুডেন্টটা আছে এটাকে অবশ্যই আমার স্টুডেন্টস মানে প্লুরালি লিখতে হবে, সিঙ্গুলার লিখলে অতটা মিলবে না। এটা কেন বলতেছি, অনেক সময় দেখবা তোমার জাস্ট এখানে খালি ঘরটা দেওয়া, বাকি সব লেখা, তো তখন তোমার বুঝতে হবে ওয়ান অফ দা বলতেছি, ওয়ান মানে অনেকজনের ভিতরে একজন আমি বুঝাতে চাই, তো অবশ্যই এটাকে তো আমার প্লুরালি লিখতে হবে, স্টুডেন্টসই লিখতে হবে, স্টুডেন্ট লিখলে মিলবে না, ঠিক আছে। তখন তোমার কিন্তু অপশন থেকে স্টুডেন্টসটাকে চুজ করতে হবে, ঠিক আছে। দুই ক্ষেত্রে এই জিনিসটা মিলাতে হবে, এখানকে স্টুডেন্টই হবে কারণ অনেকের ভিতরে একজন আমার অর্থটা বুঝাতে চায়, আর এখানে সিঙ্গুলার হ্যাজই হবে কারণ আলটিমেটলি আমার সাবজেক্ট তো ওয়ান, স্টুডেন্ট না, যে করছে সে করছে কি একজন, ওকে। সেম এক্সপ্লেনেশন এই ক্ষেত্রেও খাটবে, এই ক্ষেত্রেও খাটবে। তার মানে উপরে যে অনেক কিছু লিখছে এটা কোনো রুল না, এটা জাস্ট আমি স্ট্রাকচার সবগুলো দেখাই দিলাম কিভাবে কিভাবে হতে পারে, ওকে। তো সেকেন্ডটা আনিশা এখন বোঝানো ট্রাই করবা, ঠিক আছে। আনিশা দেখো, মোটামুটি আগেরটার মতোই, অবশ্যই এখানে সাবজেক্ট ওয়ানই হওয়ার কথা, তবে আমি যেভাবে বের করছি ওভাবে বের ট্রাই করবো, আগে অর্থটা বোঝার ট্রাই করো কারণ কি বলছে। আনিশা কি ক্লাসে আছে নাকি? হ্যাঁ আছি ভাইয়া। হ্যাঁ দেখো দেখো, অর্থটা বলা ট্রাই করো একটু। ভাইয়া এখানে বলছে যে মানে গ্রেটেস্ট অ্যাট্রিবিউটস এর মধ্যে যে কোনো একজন আর কি, এর জন্য হিজ হয়েছে। হ্যাঁ, অ্যাট্রিবিউট মানে কি গুণ হতে পারে বা বৈশিষ্ট্য। তো একজন প্রফেসরের যতগুলা বড় বড় গুণ আছে বা বৈশিষ্ট্য আছে তার ভিতরে একটা হচ্ছে কি লেকচার দিতে পারা, ঠিক আছে, বক্তৃতা দিতে পারা। এখন তাহলে সাবজেক্টটা কি, সাবজেক্টটা কিভাবে খুঁজে বের করবা, আমি বলছি এই যে মেইন আমার ভার্বটা খুঁজে বের করবো, তার আগে পুরোটাই আমার সাবজেক্ট, তবে অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে প্রথম প্রিপোজিশনের আগে একটা প্রিপোজিশন, এখানে দেখো দুইটা আছে, দেখছো, তবে প্রথম প্রিপোজিশন কে, এইটা, এটার আগে কে আছে, ওয়ান আছে, তার মানে এইটা হচ্ছে আমার সাবজেক্ট, এবং ওয়ান সবসময় সিঙ্গুলার, তার মানে ওয়ান সিঙ্গুলার, তার মানে এটা হবে আর না হয়ে ইজ, আর এটা যেহেতু ইজ সিঙ্গুলার তাহলে এখানে দেয়ার না হয়ে হবে কি হিজ, গেল, ঠিক আছে। এখন এখানে হিজ না দিয়ে হারও দিতে পারতা, কোনো সমস্যা নাই, অপশনের উপর ডিপেন্ড করে, প্রফেসর তো মহিলাও হতে পারত, এটা পুরোপুরি অপশনের উপর ডিপেন্ড করতেছে, হ্যাঁ, তবে সিঙ্গুলারই হবে। আর এখানেও আগের মতো দেখো আমি অনেকগুলোর ভিতরে একজন একটা বুঝাতে চাই, তাই এই জন্য অ্যাট্রিবিউট না হয়ে এখানে অ্যাট্রিবিউটস লিখছি, ঠিক আছে, কারণ এইটা প্লুরাল না হলে তো আমি অনেকগুলোর ভিতরে একজন একটা বুঝাতে পারতেছি না, এই জন্য দুইটাই আমার খেয়াল করতে হবে। একইভাবে 3 নাম্বারটাও আমরা অ্যান্সার করতে পারবো। কুমকুমাক্তা কথা, এটা বলা ট্রাই করো, এটা আসলে কি হইলো এখানে। আছো কি কুমকুমাক্তার কথা? হুম এখানে লিডস এর জায়গায় লিডস হইছে, হুম, সেটা তো বুঝছি না। নেইদার অফ দি রোডস। হ্যাঁ, নেইদার একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বলছিলাম যে এরা অর্থের থেকে সিঙ্গুলার, হ্যাঁ, এদের ক্ষেত্রে কোনো কনফিউশনই নাই, তো এই জন্যই এখানে লিডস হবে, ওকে। এবং
এখানে রোডসও ঠিক রাখতে হবে, কারণ অনেকগুলো রোডের ভিতরে কোনোটাই না, ঠিক আছে, এই জন্য রোডস রাখতে হবে, রোড দিলে আবার হবে না, ঠিক আছে। তবে এখানে যদি কখনো আনকাউন্টেবল পাও, তাহলে আনকাউন্টেবল তা চেঞ্জ করার অপশন নাই, ঠিক আছে। কাউন্টেবল হলে সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা আমার চিন্তা করতে হয়, ঠিক আছে। আর আনকাউন্টেবল কোনগুলা সেগুলো আমাদের কিন্তু ক্লাস 1 এ লিস্ট করা হয়ে গেছে, এর বাইরে নাই। আচ্ছা, তো মোটামুটি এই যে আমরা রুল 1 এবং রুল 2 ক্লিয়ার করতে যদি পারি, আমরা পরীক্ষায় অ্যাটলিস্ট 2টা মার্কস পেয়ে গেছি, হ্যাঁ, কারণ এখান থেকেই অনেক টপিকে কোশ্চেন হয়। লাস্ট একটা জিনিস এক্সেপশনাল, বারবার আমি যে বলতেছিলাম নো ওয়ান এবং নান একই জিনিস না, সেটা এখন আসলো। ওকে, নো ওয়ান এবং নান একটু ক্লিয়ার করি। আচ্ছা, নো ওয়ান আসলে কি? আলাদা আলাদা দুইটা ওয়ার্ড, টু ওয়ার্ডস এখানে। আর নান কি? একটাই ওয়ার্ড, ঠিক আছে। নো ওয়ান সবসময় একজন পার্সনের ক্ষেত্রে বসে, আর এটা পার্সনের ক্ষেত্রেও বসতে পারে, তারপরে এনিথিং এর ক্ষেত্রেও বসতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রেই নান বসতে পারে। নো ওয়ান একজন ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে শুধুমাত্র, ঠিক আছে। পার্সন বলতে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ওগুলা না, ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে, ঠিক আছে। এই হচ্ছে দুটার ভিতরে ডিফারেন্স। ওকে, তো দুইটাই মোটামুটি একই অর্থ বহন করে, সেটা কি? না বোঝায়। এবং না যখন আমি বলতেছি, নাটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল এটা কিন্তু বোঝা সম্ভব না, ঠিক আছে। নো, এই যে ওয়ার্ডটা নো, নান অথবা নান অফ দা অথবা নো ওয়ান অফ দা, যাই বলি, এগুলো কিন্তু ওয়ার্ড থেকে বোঝা যায় না যে আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল। কিভাবে বুঝবো? এদের পরে কি কি আছে, তিনটা স্ট্রাকচার কি কি? নো, নান অথবা নান অফ দা, তিনটা জিনিস, ঠিক আছে। তিনটা স্ট্রাকচারের ক্ষেত্রে এদের পরে যে নাউনটা অথবা প্রোনাউনটা থাকবে ওর উপর ডিপেন্ড করে আমরা বুঝবো ওরা সিঙ্গুলার নাকি প্লুরাল, ওদের দেখে বোঝার উপায় নাই, ঠিক আছে। এক্সাম্পলে আসি, নান অফ দা স্টুডেন্টস, এই যে নান অথবা নো, দুইটার যে কোনোটার ক্ষেত্রেই ওদেরকে দেখে বোঝার উপায় নাই ওরা সিঙ্গুলার নাকি প্লুরাল, ওদের পরে দেখতে হবে কি আছে। ওদের পরে আছে কি? স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল, তাহলে এখানে প্লুরাল হবে, আর হবে এইভাবে, ঠিক আছে। তো নো অথবা নান যাই থাকুক না কেন, ওদেরকে দেখে আমরা বুঝতে পারবো না ওদের পরে কি আছে, সেটা দেখে বুঝতে পারবো ওদের পরে কি আছে। স্টুডেন্টস প্লুরাল, এই জন্য আমরা ইজনা দিয়ে দিছি আর, তো এটা যেহেতু আর প্লুরাল, তাহলে ওর প্রোনাউনটা প্লুরাল হবে, বারবার বলতেছি, তাহলে এখানে হিজ না হয়ে দেয়ার হবে, দুইটা চেঞ্জ এখানে, ঠিক আছে। তো রুল 1 এবং 2 সেম, তো 1 এর সাথে এটার কম্পারিজনটা কি? এখানে নতুন জিনিস দুইটাই, নো এবং নান, এই দুইটা জিনিস নতুন আসছে, না নো ওয়ান না, ঠিক আছে। নো ওয়ান না, নো ওয়ান রুল 1 এর ভিতরে পড়ে গেছে, এটা নো এবং জাস্ট নান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম তিনটা রুল। কার কোনো কনফিউশন আছে এখানে? নাই, ওকে। তো এই তিনটা ক্লিয়ার থাকলে মোটামুটি আশা করা যায় এখানে আমরা অ্যান্সার করতে পারবা, কোনো মার্ক মিস যাবে না। ইন্টারোগেটিভ সবচেয়ে কম ইম্পর্টেন্ট জিনিস। ইন্টারোগেটিভ কোনগুলো? আমরা সবগুলাই চিনি, হোয়াট, হুইচ, হু, হোম, হুজ, হাউ, যেগুলো সবগুলা কোয়েশ্চেন করে, ওকে। এবং এগুলা দিয়ে একটা এক্সাম্পল পরীক্ষা আসতে দেখা যায়, ওটাই আমি নিচ্ছি, সেটা হচ্ছে কি? হোয়াট টাইম ইজ ইট। এখানে যে ইজ ইট হবে, অনেকে বুঝি না, অনেকে ইট ইজটা বলি অথবা ওটাকে কারেক্ট আনসার ধরে নিব, ওই জন্য ওইটাই নিলাম। আগে ইজ হবে, তারপরে ইট হবে, আগে ভার্বটা চলে আসবে, পরে আমার সাবজেক্টটা আসবে, ঠিক আছে। তো খুবই সিম্পল একটা এক্সাম্পল আসলে এটাই আসে দেখা যায়, এই জন্য এটা নিলাম। রেসিপ্রোকালও সিম্পল এক্সাম্পল, তবে পরীক্ষায় চলে আসে। সেটা হচ্ছে যে সকল প্রোনাউন পারস্পরিক সম্পর্ক বোঝায়, এবং এরা মাত্র দুইটা, ইচ আদার, ওয়ান অ্যানাদার, জাস্ট দুইটা। ইচ আদার বসে যদি দুইজনের ভিতরে সম্পর্ক বোঝায়, ওয়ান আদার হচ্ছে কি? দুইয়ের বেশি, মানে 3 প্লাস, ঠিক আছে। 3 এর পরে বাড়তি, অথবা 2 প্লাসও বলতে পারে, মানে 2 থেকে বেশি হইলে। দ্য থ্রি সিস্টার্স লাভ ইচ আদার, থ্রি সিস্টার্স বলছে, তার মানে কি 2 এর বেশি। তো 2 এর বেশি হলে কি কি হওয়ার কথা? ওয়ান অ্যানাদার হওয়ার কথা, ইচ আদার না হয়ে ওয়ান অ্যানাদার হবে। এই এই হচ্ছে এখানকার রুল, ঠিক আছে। আশা করি এখানে কোনো কনফিউশন থাকার কথাই না।
আমাদের ক্লাসের লাস্ট প্রোনাউন রিলেটিভ প্রোনাউন, এবং মোটামুটি এখান থেকে যদি প্রোনাউন থেকে কঠিন একটা কোশ্চেন করতে চায় তো রিলেটিভ প্রোনাউন থেকেই করা সম্ভব, অন্যগুলা নিয়ে এত কনফিউশনের কিছু নাই, এগুলা শেয়ার করে ফেলছি। ওকে, রিলেটিভ প্রোনাউন কি আসলে? রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে দেয়, সম্পর্ক স্থাপন করে। কি কি রিলেটিভ প্রোনাউন হতে পারে? হোয়াট, হুইচ, হু, হুম, হুজ, দ্যাট, অ্যাজ, বাট, হুএভার, হোয়াটএভার, হুইচএভার, এগুলা। এখানে হোয়াট, হুইচ, হু, হুম এগুলাকে তোমরা ইন্টারোগেটিভ প্রোনাউনে দেখছো, কিন্তু এগুলো আসলে ইন্টারোগেটিভ হবে না। এগুলো হচ্ছে দুইটা সেন্টেন্সের মাঝখানে জাস্ট সিম্পলি ওদের কানেক্ট করার জন্য বসবে, তো দুইটাকে মিক্স করা যাবে না। এবং যখন দুইটা সেন্টেন্স একটা রিলেটিভ প্রোনাউনে কানেক্ট হবে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবে। সেন্টেন্স কিন্তু তিন প্রকার, হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওটা আমরা অন্য কোনো ক্লাসে জানবো, আপাতত এতটুকুই জানি, যখন আমাদের দুইটা সেন্টেন্সকে একটা রিলেটিভ প্রোনাউন কানেক্ট করবে সেটা আসলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, ঠিক আছে? এবং যদি অ্যাজার্টিভ হয় তাহলে ফুল স্টপ হবে, আর যদি প্রথম সেন্টেন্সটাই আগে অক্সিলারি থাকে তার মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন লাস্টে কোশ্চেন মার্ক হবে, এই বললো আর কি। তো এই ডিসকাশনটা মেনলি ইম্পর্টেন্ট না, মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এরপর একটু যে কখন হু বসবে, এখন কখন হুম বসবে, এই রুলটা, ঠিক আছে? তো এই রুলটা ক্লিয়ার করার জন্য আমরা আগে একটু ভার্বের বিভিন্ন প্রকার দেখবো। হ্যাঁ, ভার্বের বিভিন্ন প্রকার এটা একটু লেগে ফেলে। তো ভার্বের টোটালি আমরা 6টা ফর্ম দেখবো। V0, V1, V2, V3, V4, V5, 6টা। প্রথমটাকে বলা হয় হচ্ছে বেস ফর্ম, পরেরটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, পরেরটাকে বলা হয় পাস্ট ফর্ম, এরপরেরটাকে বলা হয় পাস্টের পার্টিসিপল, পরেরটাকে বলা হয় প্রেজেন্টের পার্টিসিপল, আর লাস্টটাকে বলা হয়, লাস্টটাকে কি বলা, কে বলতে পারবা? করছিলে কখনো এটা? ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ, এটা আমরা ভার্বের ক্লাসে শিখবো আবার। 6টা ফর্ম। ওকে, এক্সাম্পল দেখে এখন আমরা বুঝবো। আমরা ধরে নাও যে ডু ভার্বটা নিচে, তো এটা হচ্ছে ডু, সে কালার দেখা যায় না। ডু হচ্ছে বেস ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম কি ডু হতে পারে, ডাজও হতে পারে, দুইটাই হতে পারে। আর পাস্ট ফর্ম কি হতে পারে? পাস্ট ফর্ম হতে পারে হচ্ছে ডিড। তাহলে এটার পাস্ট পার্টিসিপল কি হতে পারে? ডান। প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে ডুইং। ইনফিনিটিভ হতে পারে টু প্লাস ডু। এই 6টা ফর্ম পাওয়া যায় আমাদের একটা ভার্বের। বেস ফর্ম মানে আসলে কি বোঝাচ্ছি, যেটার সাথে কোনো এস বাই এস কিছুই আসবে না, অথবা অন্য কোনো চেঞ্জ আসবে না, একবারে ডিরেক্ট পিওর ফর্মটাকে আমরা বেস ফর্ম বলি, যেটাকে V0 বলতেছি। V1 কি ডু হতে পারে, ডাজ হতে পারে, এটা পুরোপুরি ডিপেন্ড করে পার্সনের উপরে। যেমন যদি আমি আই বলি তো আমরা বলবো আই ডু দা ওয়ার্ক, এটা বলতে পারি, ঠিক আছে? আবার সেম সেন্টেন্সই এটা প্রেজেন্টের, কিন্তু আমি যদি হি আনি তখন আবার ডাজ ইউজ করতেছি। তো সমস্যাটা কিন্তু এইখানে যে কখন ডু ইউজ করবো, কখন ডাজ ইউজ করবো, দুইটাই কিন্তু প্রেজেন্ট, এই জন্য এখানে আমরা অবলিক দিয়ে দুইটাই লিখছি। পার্সনের উপর ডিপেন্ড করে ডু অথবা ডাজ লিখতে পারবো। যদি বলি যে বেস ফর্ম কি, তাহলে ডুই। ফর্ম কি ডিড, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং বা প্লাস আইএনজি করা, এবং ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস, এটা বেস ফর্ম, ঠিক আছে? এটা কিন্তু আসলে V0, মানে টু প্লাস V0 কে ইনফিনিটিভ বলে, ঠিক আছে? এই হচ্ছে 6টা আমার ভার্বের ফর্ম। এই যে প্রথম 3টা ফর্ম আমরা দেখলাম, এই প্রথম 3টাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। প্রথম 3টাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং শেষের যে 3টা, এই 3টাকে বলা হয় হচ্ছে নন ফাইনাইট। ওকে, তার মানে আলটিমেটলি আমরা দুইটা সেক্টর ভাগ করে ফেললাম, প্রথম 2টা ফাইনাইট, লাস্টের 3টা নন ফাইনাইট। এবং একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে সেন্টেন্সের ভিতরে, নন ফাইনাইট থাকলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। বুঝা গেছে? এবং এই কারণে কিন্তু তোমরা যখন একটা সেন্টেন্স লেখো কখনো এরকম দেখো না, আই ডান দা ওয়ার্ক, এরকম কোনো সেন্টেন্স দেখো না,
ঠিক আছে, এরকম কোনো সেন্টেন্স কখনো দেখতে পাও না। এর আগে একটা কি হ্যাভ বসায় দাও। কেন হ্যাভ আনা লাগছে? কারণ ডান একটা নন ফাইনাইট ভার্ব, এটা দিয়ে কোনো সেন্টেন্স হতে পারে না। আই ডিড দা ওয়ার্ক হতে পারে, আই ডান দা ওয়ার্ক হতে পারে না। কারণ কি, এই যে ডান কই পড়ছে, নন ফাইনাইট, নন ফাইনাইটে সেন্টেন্স হয় না। তো সেন্টেন্স কখন বানানো সম্ভব? যদি ফাইনাইট হয়। তাহলে এইটা যদি সেন্টেন্স হয়, এটাও সেন্টেন্স হইতে পারছে যখন এর সাথে কি একটা হ্যাভ আনছি। তার মানে আসলে কি, একটা অক্সিলারি ভার্ব হ্যাভ, তার সাথে যদি অথবা এখানে ওয়াজ ওয়ার যে কোনো একটা কিছু আনতে পারো, অক্সিলারি ভার্ব আনলেই চলবে। তার সাথে যদি আমাদের একটা নন ফাইনাইট থাকে, দুইটাকে একসাথে একটা কাউন্ট করবে। হ্যাঁ, একটা ভার্ব কাউন্ট করবে, সেটা কি ফাইনাইট। আমি যেগুলো বলতেছি একটু খেয়াল করো। শুরু থেকে আসি। ভার্ব 6 প্রকার: V0, V1, V2, V3, V4, V5। প্রথম তিনটা কি বেস, প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম। পর তিনটা কি পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এগুলোর নামগুলো না জানলেও এগুলো দেখতে কেমন সেটা মনে রাখলে হবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি করা, আর ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস V0 করা, 2 প্লাস ডু। ওকে, এভাবে। তো একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগে। ফাইনাইট ভার্ব কারা? প্রথম তিনটা, V0, V1, V2। আর সেন্টেন্সে যদি একটা নন ফাইনাইট থাকে, ওটাকে যদি আমাদের অর্থবোধক সেন্টেন্স বানাতে হয়, মিনিংফুল সেন্টেন্স বানাতে হয়, তাহলে ওই নন ফাইনাইটের আগে একটা অক্সিলারি আনতে হবে। এই যে অক্সিলারি আমরা হ্যাভ আনছি, তার মানে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, তখনই সেন্টেন্স হতে পারছে যখন এটার আগে একটা হ্যাভ আনছি। ঠিক আছে, ডান কিন্তু নন ফাইনাইট। ওকে, এর সাথে যখন হ্যাভ এবং ডান আনছি, দুইটাকে একসাথে আমি একটা ভার্ব বলতে পারবো, সেটাকে কি বলবো? ফাইনাইট। তখন যে এটাকে আমি সেন্টেন্স বলতে পারলাম। এই হচ্ছে মোটামুটি এখানকার ডিসকাশন। লম্বা ডিসকাশন, কিন্তু এটা দিয়ে অনেক কিছু ক্লিয়ার হবে। এখানে কার কোনো কনফিউশন আছে? ওবি জয়েন করছো, বুঝতে পারতেছো এখন কিছু? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলেও সমস্যা নাই, জিজ্ঞেস করো। আচ্ছা, এখন এত ডিসকাশন কেন? এটা তোলা শেষ করে ফেলো, তারপরে আমি বলতেছি। আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, এখন কেন ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব চেনা লাগলো, ওটাই আসতেছে। তো একটা সেন্টেন্সে হু বসবে নাকি হুম বসবে, এটা কিভাবে আমরা ডিফাইন করতে পারবো? সেন্টেন্সে ফাইনাইট ভার্বের সংখ্যা যতগুলা এবং সাবজেক্টের সংখ্যা যতগুলা, এগুলা যদি ইকুয়াল হয় তাহলে হুম বসে, আদারওয়াইজ হু বসে। এই জন্যই আমরা এত কিছু বললাম। বুঝা গেছে? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, আমি কিন্তু সাবজেক্ট বলতেছি। হ্যাঁ, সাবজেক্ট, নট নাউন অর প্রোনাউন। একটা সেন্টেন্সে নাউন অর প্রোনাউন অনেক থাকতে পারে, কিন্তু সাবজেক্ট সবাই হতে পারে না। যে সাবজেক্ট পজিশনে থাকে সেই সাবজেক্ট। সাবজেক্ট পজিশন কে থাকে? মেইন ভার্বের আগে যে থাকে সে। ঠিক আছে, এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। এখানে অনেক লেখা আছে, যেটা আমরা পরে বুঝবো। এক্সাম্পলে আসি আস্তে আস্তে। এখানে দেখো দুইটা স্লাইডে যে কটা এক্সাম্পল দেওয়া আছে এই টপিকের, এগুলার বাইরে আর কোনো এক্সাম্পল হবে না এখানে, এগুলাই আর কি। একটা একটা করে ক্লিয়ার করি। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা আসি। হি ওয়াজ দ্য অনলি আমেরিকান হু আই স এট দ্য কনফারেন্স। আচ্ছা, তো আমি কি বলতে চাই এখানে, এখানে কি বসাবো সেটা আমার কোশ্চেন। হু বসাবো নাকি হুম বসাবো? তো এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স। আসলে এটাকে একটা ক্লজ বলা হয়, এটাকে একটা ক্লজ বলা হয়। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ঠিক আছে, দুইটা অংশ। এখন এই অংশে দেখো সাবজেক্ট কে? হি, এবং এখানকার ভার্ব কে? ওয়াজ। তার মানে কি সমান সমান হয়ে গেল। এখানকার সাবজেক্ট কে? আই। এখানকার ভার্ব কে? স। ঠিক আছে, তো যদি তুমি টোটালটা কাউন্ট করতে চাও, এখানে সাবজেক্ট দুইটা, এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে। অথবা এভাবেও আমি নিতে পারো, এই সাবজেক্টের ভার্ব আছে, এটা সলভড। এই সাবজেক্টের ভার্ব আছে, এটাও সলভড। তার মানে কি এখানে কোনো কিছু কি মিসিং নাই। এই জন্য এখানে হু না হয়ে হুম হবে। ঠিক আছে, যতগুলা সাবজেক্ট ততগুলাই ফাইনাইট ভার্ব আছে। টোটালটাও বের করতে পারো, অথবা সিঙ্গেল সিঙ্গেল মিলাতে পারো, যে সবার জন্য একটা করে
ফাইনাইট ভার্ব আছে কিনা, গেল। পরেরটাই আসো, ইন এ পার্লামেন্টারি সিস্টেম ইট ইজ নট দ্য মোনার্ক বাট দ্য প্রাইম মিনিস্টার হুম ইজ দ্য রিয়েল পাওয়ার। অবশ্যই বুঝতেছে এখানে হু হবে, কেন হু হয়েছে এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। একটু সবাই নিজে থেকে ট্রাই করে এখানে সাবজেক্ট কোনটা কোনটা আছে আর ভার্ব কোনটা কোনটা আছে, মানে কি ইকুয়াল কিনা, কম বেশি না, ইকুয়াল না হলেই হু হবে। ভাই এখানে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে ইট, একটা হচ্ছে প্রাইম মিনিস্টার। আচ্ছা, তাহলে দুইটা সাবজেক্ট, একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট হইলো। আর ভার্ব কয়টা আছে তাইলে? ভার্ব ফাইনাইট ভার্ব। ইজ আছে একটা ফাইনাইট ভার্ব, আর সাইডে হোমের একটা ইজ আছে। তাই তো ইকুয়াল, তাই তো হুমই হওয়ার কথা, কেন হু হইলো? এটা কিন্তু ভালো একটা এক্সাম্পল। প্রাইম মিনিস্টারের হ্যাঁ, প্রোনাউনের সময় যদি ব্যবহার করতে চাইতে, ওটা তো ভাইয়া হুদিয়া করতে হবে না নাকি? না এমন কিছু না, আমি যেটা বলছি ওই বেসিক থেকেই আসবে, একটু মিলাও। আমি বারবার এই যে সাবজেক্টটা একটু খেয়াল করো, হ্যাঁ সাবজেক্ট বলতে কিন্তু সাবজেক্ট পজিশনে রাখতে হবে, নাউন হলেই সাবজেক্ট না, বা প্রোনাউন হলে সাবজেক্ট না। এবার মিলাও। কথা আছে, এই যে এটা একটা কথা আছে ভাইয়া, এখানে এলো এটা ভাই কম্পাউন্ড সেন্টেন্স, তো ওই হিসাবে কি একটা সাবজেক্ট ধরুন নাকি? না এমন কিছু না। আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ যেটাই মাত্র বললাম ওটাই, সাবজেক্ট পজিশনে থাকলে সাবজেক্ট বলবো, আমি কিন্তু জাস্ট নাউন অথবা প্রোনাউন কাউন্ট করবো না। এই যে দেখো ইট এবং ইজ সাবজেক্ট পজিশন, তারপর ভার্ব। সেম ইজ এর আগে থাকার কথা সাবজেক্টটা নাই। প্রাইম মিনিস্টার এখানে কিন্তু এই সেন্টেন্সের কোনো অংশ না। প্রাইম মিনিস্টার কি, আগের যে সেন্টেন্সটা তার একটা অবজেক্ট, ঠিক আছে, এই সেন্টেন্সের সাথে এর কোনো কানেকশন নাই, ঠিক আছে, ক্লজের সাথে আর কি। তো এই জন্যই এটাকে নাউন দেখে এটাকে সাবজেক্ট চিন্তা করার কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ইট একটাই সাবজেক্ট, আর এখানে ফাইনাইট ভার্ব দুইটা আছে, এই জন্য এখানে হুম না হয়ে হু হয়েছে। এখানে কার কার কনফিউশন আছে? প্রাইম মিনিস্টার কে কে ভাবছো সাবজেক্ট? অন্য কে ভাবছিল নাকি এখানে বুঝোই না এখনো? আমি এখনো বুঝি নাই ভাইয়া। আচ্ছা আমি সিম্পলটাই আসি, হ্যাঁ পরে ফাইনাইট ভার্ব কোনগুলো তো বুঝছো না? হ্যাঁ বুঝছি। আচ্ছা আমি তোমাকে শর্টকাটটা শিখাই দিই, ওভাবে অ্যান্সার করতে পারবা, পরে এটাকে আরেকটু ক্লিয়ার করতেছি। আচ্ছা সিম্পল জিনিসটা হচ্ছে খালি ঘর আছে, খালি ঘরের পরে কি আছে সেটা দেখতে হবে। খালি ঘরের পরে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে, তাহলে হুম হবে। চোরা বুদ্ধিটা বলতেছি আর কি। আবার এখানে দেখো খালি ঘরের পরে কি ভার্ব আছে, কোনো সাবজেক্ট নাই, তাইলে হু হবে, ঠিক আছে। এটা আমি চোরাটা বলতেছি, এটা কিন্তু আসলে ক্লিয়ার কোনো ইয়ে না, রুল না, চোরার রুলটা বলতেছি। আর এক্সাক্ট বেসিকটা কি, আমি বেসিকটা বলছিলাম পুরো সেন্টেন্সে যে কটা সাবজেক্ট সে কটা যদি ফাইনাইট ভার্ব থাকে তাইলে হুম, কম বেশি হইলে হু, এটা বলছিলাম। তো আনিশা প্রথম আদিবাগ প্রথমটা বুঝছো না? হ্যাঁ ওইটা বুঝছি। হ্যাঁ এখানে প্রাইম মিনিস্টার নিয়ে কনফিউশন নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে এটা মিনিং এর দিক থেকে হ্যাঁ হু, বাট লজিক্যাল অ্যান্সার নাই আর কি, তো ওইটার জন্য। হুম। আচ্ছা এই প্রাইম যে মিনিস্টার, প্রাইম মিনিস্টার কিন্তু এখানে সাবজেক্ট পজিশনের না। সাবজেক্ট কখন হয়, এই যে দেখো আমার এই যে ফাইনাইট ভার্ব তার পাশে হি, তাহলে ও সাবজেক্ট। এই যে আমার স তার পাশে আই, তাহলে ও হচ্ছে আমার সাবজেক্ট। এখানে প্রাইম মিনিস্টার কিন্তু সাবজেক্টের পজিশনে নাই, ও কি এই সেন্টেন্সের শেষে আছে, মানে অবজেক্টে আছে। তো অবজেক্ট তো নাউন হোক প্রনাউন যাও হোক, ও তো সাবজেক্ট না, তোকে তো আমরা কাউন্ট করবো না, আমাদের কাউন্ট করার বিষয় কি সাবজেক্ট গুলো না। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ তোমার এটা নিয়ে কনফিউশন হয়েছে, তোমার কনফিউশন তো এটা নিয়েও হওয়ার কথা, কনফারেন্স, কনফারেন্স কিন্তু একটা নাউন। না বাট ওইখানে তো মানে সেন্টেন্সটা পুরোটা ক্লিয়ার, মানে বোঝা যাচ্ছে, বাট এখানে যে ইট ইজ নট দ্য মোনার্ক বাট দ্য প্রাইম মিনিস্টার, ওটা ওইভাবে দিছে, এই জন্য লাইক সেন্টেন্সটা হ্যাঁ আইডেন্টিফাই করতে একটু কষ্ট কষ্ট হচ্ছে। হবে দেখেই তো নিছি। ওকে এভাবে। আর শর্টকাট একটা বলছি, সেটা কি বলছি, দুইটা খালি ঘর আছে এখানে, খালি ঘর পরে অংশটুকু কি আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, তাইলে হুম। আর যদি জাস্ট
একটা ভার্ব থাকে তাইলে হু, এভাবে মিলানো যায়। তবে অনেক সময় এটা ভুল হতে পারে। কিভাবে ভুল হতে পারে এটা আমরা পরের স্লাইডে দেখবো। আপাতত এই দুইটা ক্লিয়ার থাকলে হবে। আমি দুইভাবে মিলাতে পারো, আমার বেসিকটা দিয়ে মিলাতে পারো, শর্টকাট দিয়ে মিলাতে পারো। এই যে খালি ঘরের পরে জাস্ট ভার্ব আছে তাইলে হু হবে, খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে তাহলে হুম হবে। ঠিক আছে? কুমকুম, অবি, সামিহা, তাসনিয়া, বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, দুইভাবে খেয়াল রাখো। হ্যাঁ, আমি দুইভাবে বলতেছি, শর্টকাটটা ইজি আর কি, কিন্তু দুইটা ক্লিয়ার রাখা বেটার, এই জন্য দুইটাই বলে দিলাম। আচ্ছা, এই সেন্টেন্সটা এবার আসি। মাই আঙ্কেল হ্যাড 3 sons, all of them work in the same office. আচ্ছা, এখানে হু হবে নাকি হুম হবে এটা কোনো কোয়েশ্চেনই ছিল না আমাদের। রিয়েল যে কোয়েশ্চেনটা, এখানে আসলে কোয়েশ্চেনটা ছিল অল অফ হুম নিব নাকি অল অফ দ্যাম নেব, কোয়েশ্চেনটা এটা ছিল। ঠিক আছে? এবং একটা জিনিস এখানে দেখার বিষয় এটাই যে এখানে একটা দিচ্ছি কমা এবং সেম জিনিসটাই আবার লেখছি এখানে একটা দিচ্ছি ফুল স্টপ, জাস্ট চেঞ্জ এতটুকুই। ঠিক আছে? তো এটা কিভাবে মিলাতে পারি? এই যে সেন্টেন্সটা আমি আগে বললাম, এখানে অপশন জাস্ট হু অথবা হুম ছিল না, এখানে অপশন ছিল অল অফ দ্যাম নিব নাকি অল অফ হুম নিব, এটাই ছিল আমার কনফিউশন। বাকিগুলা কাছাকাছি ছিল না আর কি। তো এখানে আসলে অল অফ হুম নিতে হবে, কারণ কি অল অফ হুম হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি দুটা সেন্টেন্সকে কানেক্ট করতে পারবে, কানেক্ট করতে পারছে। দ্যাম তো রিলেটিভ প্রোনাউন না, এই জন্য আমরা অল অফ হুম নিব। এই হলে এটার এক্সপ্লেনেশনটা। আর এখানকার কেন অল অফ হুম না হয় অল অফ দ্যাম হলো, কারণ দেখো এখানে ছিল কমা, তার মানে কি সেন্টেন্সটা চলতেছে, এখানে দিয়ে দিচ্ছে ফুল স্টপ, মানে এটা একটা কি কমপ্লিট সেন্টেন্স, আর একটা সেন্টেন্স শুরু হইতেছে। এখন আরেকটা সেন্টেন্স যখন শুরুই হইতেছে, ওখানে তো শুধু শুধু একটা রিলেটিভ প্রোনাউন আনার দরকার নাই। রিলেটিভ প্রোনাউন কেন আসে? দুইটাকে কানেক্ট করার জন্য। এখানে তো কানেক্ট করার মতো কেউ নাই, এই জন্য এখানে অল অফ হুম হবে না, অল অফ দ্যাম হবে। যে আমার আঙ্কেলের 3টা ছেলে আছে যাদের সবাই সেম অফিসে কাজ করে। আর এখানে কি আমার আঙ্কেলের 3জন ছেলে আছে যাদের সবাই সেম অফিসে কাজ করে, এটা হচ্ছে যাদের, এটা হচ্ছে তারা সবাই। ঠিক আছে? অথবা তাদের সবাই, এইভাবে। ওকে, তো এখানে মেন খেলাটা হচ্ছে কমা এবং ফুল স্টপের। বুঝা গেছে? জি ভাই। ওকে, তাহলে আমরা কঠিন কঠিন না মানে সব টাইপের মোটামুটি 4টা দেখছি, আর এখানে এই 4টা দেখলে এই জাতীয় সবগুলা ক্লিয়ার। সেম টপিকই, এই যে চোরা বুদ্ধিতে আসো। এই যে আমি যে বললাম চোরা বুদ্ধির সমস্যা আছে, এই যে এখান দিয়ে এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো চোরা বুদ্ধিতে আমি কি বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলেই মানে পরের অংশটায় আমরা হুম লিখতে পারি, কিন্তু দেখো এখানে হুম হবে না, হয়েছে কি হু, এই যে প্যাচ লেগে গেল। ঠিক আছে? তো এই জন্য চোরাটা আমরা স্কিপ করি, আমরা বেসিকে আসি। বেসিকটা কি বলছিলাম, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংখ্যা মিলাবো। তো মিলাই, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটার সলিউশন হয়ে গেল। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব হলো, ওয়াজ কিন্তু আবার রয়ে গেল। এখন তুমি বলতে পারো দুইটাকে মিলে তো একটা কাউন্ট করার কথা, দুইটা মিলে একটা কাউন্ট করার কথা তখনই যখন ওয়াজটা ওর আগে থাকতো তখন। হ্যাঁ, ওয়াজ বিলিভড এমন যদি হইতো তাহলে বলতাম এটা অক্সিলারি। কিন্তু যখন অক্সিলারিটা আমার ওর পরে আসছে, তার মানে অক্সিলারি মানে আসলে সাহায্য করা। হ্যাঁ, তো যখন ওর আগে বসে নাই তার মানে ও সাহায্য করার জন্য আসে না, ও নিজেই একটা ভার্ব। ওকে, এই হচ্ছে এখানকার চেঞ্জটা। তো যেহেতু ওর পরে আসছে তার মানে ওর জন্য আসলে কেউ নাই, ও বাড়তি। তার মানে এখানে ভার্ব কয়টা, এখানে 1 2 3 ভার্ব, আর সাবজেক্ট কয়টা, 2টা। এই জন্য ইকুয়াল হয় নাই, হু হয়েছে। বুঝা গেছে এটা? এখানে কার কনফিউশন আছে? নাই। এখন চোরা বুদ্ধি দিয়ে তুমি এখনো মিলাতে পারবা। কিভাবে দেখো, চোরা বুদ্ধি সিস্টেম ছিল খালি ঘরের পরের অংশে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে হুম হয়, কিন্তু এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব না, এখানে কি একটা সাবজেক্ট 2টা ভার্ব আছে, এই জন্য এখানে হু হবে, এভাবে বলতে পারো। ঠিক আছে? মিলে নাই, একটা বেশি আছে এই জন্য হু হয়েছে, এভাবে মিলাতে পারো। দুইটাই বললাম, দুইটাই চেক করবা পরীক্ষায়। আর আমারটা চেক করলে তো সেকেন্ডটা চেক করা লাগতেছে না। আচ্ছা, এটাই আসি। ইট ইজ দ্য পেন হুম আই ওয়ান্টেড, এখানে কোনো সমস্যাই নাই, ইকুয়াল ইকুয়াল হুম হওয়ার কথা, তবে হুম হয় নাই। কেন হুম হয় নাই?
কারণ হুম এবং হু কোনো মানুষের ক্ষেত্রে বসতে পারে, পেন একটা বস্তু, যেখানে হুম হবে না হুজ হবে, এটা নিয়ে মাথা কাটানোর কিছু নেই, এখানে ডিরেক্ট হুইচ হবে অথবা দ্যাট হবে, যেটা পাই অপশনে। ঠিক আছে, এটা নিয়ে শুধু শুধু টাইম ওয়েস্ট করা যাবে না, দেখতে হবে আসলে কম্পারিজন কার পেনের। আবার পরেরটায় আসি, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। এখানে হু পরে এম হবে নাকি ইজ হবে, এটাই ছিল সমস্যা। ঠিক আছে, তো এখানে এম হবে। কেন এম হবে এটার এক্সপ্লেনেশন আমাদের পরে লাইনে ছিল, যেটা আমরা করি নাই। এই যে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট কি এখন আমরা এখান থেকে ক্লিয়ার করবো। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট এই যে দুইটা অংশ, একটা সেন্টেন্সে দুইটা অংশ, হ্যাঁ, কে কানেক্ট করছে, হু কানেক্ট করছে। তো এই যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে ওয়ার্ডটা থাকবে বা যে নাউন অথবা প্রোনাউনটা থাকবে, কি বললাম, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউনটা প্রোনাউন থাকবে ওটাকে বলে অ্যান্টিসিডেন্ট। ওকে, এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের এই ভার্বটা হয়। তো অ্যান্টিসিডেন্ট কি আছে, আই, আই সাথে কি হয়, এম, এই জন্য এম বসছে। অ্যান্টিসিডেন্ট কি, দুইটা অংশকে কানেক্ট করছে কে, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আগে যে নাউন অথবা প্রোনাউন, কিন্তু প্রিপোজিশন দেখে আবার মিলাই দেও না, নাউন অথবা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা সম্ভব। ও এবং ও অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের এই ভার্বটা হবে। তো যেহেতু আই, আমার হবে এম, ইজ কখনো হবে না। ঠিক আছে, এই হচ্ছে এখানকার রুলটা। লাস্ট এক্সাম্পল, মোটামুটি এটা ভালোই কমপ্লেক্স দেখতে আর কি। কি বলতে চাই দেখো, দ্য স্টুডেন্টস হু হ্যাভ ডান হিজ ওয়ার্ক আর লিভিং দ্য ক্লাস। আচ্ছা, এখানে তাহলে কাউন্ট করে ফেলো, সাবজেক্ট কে কে, ভার্ব কে কে, তাহলে বুঝবা হু কে ঠিক আছে কিনা, এবং কেন এখানে হিজ না হয়ে দেয়ার হলো, কারণ কারেকশন জাস্ট এটাই করা হয়েছে। হু কেন হয়েছে এটা মিলাও, এবং কেন দেয়ার হয়েছে এটাও মিলাও। পারা যাবে? বলে দেই, সাবজেক্ট কে কে আছে, এই একটা সাবজেক্ট। ঠিক আছে, তারপরে তাহলে সাবজেক্ট কয়টা আসলো, একটা আসলো। আচ্ছা, তারপরে এখানে ভার্ব কে কে আছে, হ্যাভ একটা, ডান একটা, নাকি হ্যাভ ডান একটা, এটা একটু বলো তো দেখি। হ্যাভ এবং ডানকে আলাদা আলাদা ধরবো নাকি একটা ধরবো? একটা ধরবেন ভাইয়া। হ্যাঁ, কেন একটা ধরবো? ভাই এটা হলো হ্যাভ মানে হ্যাভ, হ্যাভ এর পরে তো আচ্ছা ভি থ্রি হয়, আর আচ্ছা, এটাকে বলে হচ্ছে হ্যাঁ নন নন ফাইনাইট। ফাইনাইট। হ্যাভ হচ্ছে ফাইনাইট আর হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো হ্যাভ ডান একসাথে একটা, ঠিক আছে, তাহলে এটাকে ধরবো একটা, তাহলে আমার ফাইনাইট ভার্ব একটা পাইলাম। তারপরে আবার আর লিভিং, এটাকেও একটা ধরতে হবে, কারণ লিভিং ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট, ওকে হেল্প করতে আর আসছে, তার মানে ভার্ব এখানে আসলে দুইটা, সাবজেক্ট একটা, এই জন্য হু হয়েছে, গেল। ওকে, এটা একটু ক্লিয়ার করো যে অক্সিলারি ভার্ব প্লাস একটা নন ফাইনাইট একসাথে মিলে একটা কাউন্ট করতে হয়, উল্টাটা হলে দুইটাই যায়, ভার্ব এবং আরেকটা অক্সিলারি পরে আসছে, তাহলে আলাদা আলাদা দুইটা, এখানে ওয়ান এখানে টু। ঠিক আছে, তো এই জন্য হু হয়েছে, এটা গেল। কেন এখানে দেয়ার হয়েছে, কারণ আমার এখানে হু, এই যে হু রিলেটিভ প্রোনাউন মাত্রই পড়লাম, এর আগে অ্যান্টিসিডেন্ট কে, স্টুডেন্টস, স্টুডেন্টস কি প্লুরাল না, তো ওরা যেহেতু প্লুরাল,
ওদেরকে দেখেই তো এই ভার্বটা হবে, এই জন্য হ্যাভ হবে, হ্যাজ হবে না, হ্যাভ হলো। তো আমার ভার্ব যদি প্লুরাল হয়, বা প্লুরাল হলে এই ক্লাসে বহুতবার বলা হয়ে গেছে, বা প্লুরাল হলে ওর জন্য যে আমার প্রোনাউনটা আসবে ওটাও প্লুরালই হবে, এই জন্য এখানে হিজ না হয়ে দেয়ার হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে এখানকার চেঞ্জ গুলা বা এক্সপ্লেনেশন গুলা। ঠিক আছে, আর এখানকার এই সেন্টেন্সটা একটু দেখতে অন্যরকম। এটা আসলে কেমন পড়তে হইতো সেটা আমি দেখাই। স্টুডেন্টস, এরপরে একটা ক্লজ শুরু হয়েছে না, এটাকে বাদ দিয়ে পড়তো এভাবে, যে এখানকার ভার্বটা আসলে এটা, এই যে এটা, দ্য স্টুডেন্টস আর লিভিং দ্য ক্লাস হু হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক। এভাবে না করে এটাকে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে আর কি, একটু কমপ্লেক্স করছে। ঠিক আছে, তো যখন তুমি দেখবে এরকম জাস্ট সাবজেক্ট বলেই ওই একটা ক্লজ ঢুকে গেছে রিলেটিভ প্রোনাউন সহ, ওই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের ভার্বটা সেটা সবার শেষে থাকে, এটা জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, কোনটার ভার্ব কোনটা, কারণ জিনিসগুলো যত তোমার ক্লিয়ার হবে তোমার কাছে ইংলিশ তত ইজি মনে হবে, এই জন্য বলতেছি। তো প্রত্যেকটারই এক্সপ্লেনেশন আছে। প্রথম এক্সপ্লেনেশনটা তাহলে আমরা কি পাইছিলাম? প্রথম এক্সপ্লেনেশনটা পাইছি যে আমার এখানে রিলেটিভ প্রোনাউন হু আগে অ্যান্টিসিডেন্ট স্টুডেন্টস, যেটা হচ্ছে প্লুরাল, এবং স্টুডেন্টস প্লুরাল হলে এখানকার ভার্বটাও হয় প্লুরাল, এই জন্য হ্যাভ হয়েছে, হ্যাজ না হয়ে। এখন এটা যত প্লুরাল, আমার এটার প্রোনাউনটাও হবে প্লুরাল, এই জন্য দেয়ার হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পুরোপুরি এক্সপ্লেনেশনটা। কারো বুঝতে সমস্যা হলে আরেকবার জিজ্ঞেস করতে পারো। ওকে, আমাদের আর মোটামুটি 2টা স্লাইডই আছে। আচ্ছা, হু এভার, হুম এভার, আগেরটাই সেম টপিকই, জাস্ট কখন এভার হবে এটাই আমার বুঝতে হবে। আর এক্সাম্পল আসো, টিকেটস আর গিভেন টু হু ওয়ান্টস দেম। একটা সাবজেক্ট একটা ভার্ব মিলে গেছে, এখানে সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট নাই, এই জন্য হু হয়েছে। ঠিক আছে, তবে কেন হু এভার হবে? কারণ এখন এতক্ষণ যতগুলা এক্সাম্পল দেখছো, দেখো রিলেটিভ প্রোনাউনের আগে একটা নাউন, রিলেটিভ প্রোনাউনের আগে একটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে একটা নাউন, এটার আগে কি একটা নাউন, সবগুলোর আগে নাউন অথবা প্রোনাউন মানে কি অ্যান্টিসিডেন্ট ছিল। তবে যখন এখানকার অ্যান্টিসিডেন্ট থাকবে না আমার রিলেটিভ প্রোনাউনের আগে, ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে আমার এভার অ্যাড করতে হবে। এই হচ্ছে এখানকার কথা, যে টিকেটস আর গিভেন টু হু এভার ওয়ান্টস দেম। এবার মানে কি, যে কেউ, যে টিকেটস তাদেরকে দেওয়া হয়েছে যার যার, মানে যার যার মানে কি, কাকে দিচ্ছে তুমি জানো না, হু এভার। ওকে, এইভাবে আসলে আমরা এটাকে অ্যান্সার করতে পারবো, যে আমাদের রিলেটিভ প্রোনাউন আগে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে আমরা এভার বলবো, আর নাহলে এবার ছাড়াটা যা হয় তা ক্যালকুলেশনে ওটাই বসাবো। একইভাবে এখানেও দেখো হুই হবে, কোনো সমস্যা নাই, তবে এর আগে অ্যান্টিসিডেন্ট নাই, একটা কি প্রিপোজিশন আছে, এই জন্য এখানে এবার বসেছি, ছাড়া কিছুই না এখানে চেঞ্জ গুলা। ওকে, লাস্ট হচ্ছে হুজ কিভাবে ইউজ করতে হয়। এক্সাম্পল থেকে ইজিলি বোঝা যাবে, দ্য বুক দ্যাট অথর ওয়ান অ্যান অ্যাওয়ার্ড হ্যাজ বিকাম এ বেস্ট সেলার। আচ্ছা, এই সেন্টেন্সটা আসলে পড়েই তোমার একটু কনফিউশন আসার কথা, যে আসলে কি বললো। এখানে আসলে বুঝাতে চাচ্ছে যে একটা বই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পাইছে, তবে এই দেয়ার দেওয়ার কারণে কনফিউশন হয়েছে। দ্যাটস নট দ্য হুজ দিতা, দ্য বুক হুজ অথর ওয়ান অ্যান অ্যাওয়ার্ড হ্যাজ বিকাম আ বেস্ট সেলার। তা আসলে অ্যাওয়ার্ডটা কে পাইছে? বুক পায় না, কে পাইছে? অ্যাওয়ার্ড পাইছে, এই যে অথর সে পাইছে, তাহলে অথর ওয়ান অ্যান অ্যাওয়ার্ড, এইটা আসলে। ঠিক আছে, তো এখানে অ্যাওয়ার্ডটা পাইছে কে? অথর, এবং ওই অথরের বইটা বেস্ট সেলার হয়েছে। তো এই যে মালিকানা বুঝাতে চাই, এই জন্য দ্যাট নাও আসলে আমার কি হুজ বসার কথা। অবশ্যই এটাও কোনো, হ্যাঁ শেষ করে নেই, এটাও কোনো রুলের ভিতরে পড়ে না ডিরেক্ট মুখস্থ যেখানে দ্যাট দিব নাকি হুজ দিব। সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে আসলে এখানে হুজ দিলে মিলে না দ্যাট দিলে মিলে। হ্যাঁ, এবার বলো অভি। জি ভাইয়া, ওই যে দা বুকের পরে এবং হ্যাজের আগে দুটো কমা হওয়ার হয় কিনা?
কমা কমা যেটা, জি ভাইয়া বুকের না এখানে এমন না 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 এরকম হবে না। তোমার রিলেটিভ প্রোনাউনটাকে কমা দিয়ে আলাদা রাখার কোনো বিষয় না। ওটা হচ্ছে তোমার যদি একটা ফ্রেজ অথবা ক্লজকে আলাদা করা লাগে তখন দিতে পারো, এখানে দরকার নাই। রিলেটিভ প্রোনাউনকে আলাদা করার দরকার নেই, ও তো আসছে কানেক্ট করার জন্য, ওকে আলাদা করার দরকার কি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এই এক্সাম্পলটা মোটামুটি মানে এরকমই আসবে, যেখানে মালিকানা বুঝাতে চাবো। সেন্টেন্সটা পরে পরে বুঝতে হবে কি বসাবো। আচ্ছা এখন আমরা 5টা এক্সাম্পল অ্যান্সার করা ট্রাই করবো পুরো ক্লাস থেকে। তাসনিয়া তামকিন ঘুম ভাঙছে? জি ভাইয়া। গুড মর্নিং। প্রথমটা একটু পরে অ্যান্সার করা ট্রাই করো। বলছে এই যে কোনো একটা অপশন কারেক্ট হবে। হ্যাঁ কোনটা কারেক্ট হবে একটু দেখো তো। আমরা একটু ফাস্ট করবো কারণ এনি টাইম নেট চলে যেতে পারে, অনেক বৃষ্টি বাইরে। এখানে কিন্তু দেখে বুঝতেছো না যে জাস্ট এই দুইটাকে আগে পিছে করার রুল, এছাড়া কিছু না। রুলটা ও আচ্ছা, আপনি আমাকে 1 নাম্বার দিতে বলেছেন এবং ও 2 নাম্বার দিয়েছে। আচ্ছা তাহলে তুমি দুই বলো, যেটা দেখে বলছো ওটাই বলো তাইলে, বা যেটা অ্যান্সার করতে পারো সেটাই বলো। এই 3 নাম্বারটা হচ্ছে আদিবা, দেখতে থাকো তাড়াতাড়ি করি আমরা। হ্যাঁ 4 নাম্বারটা অভি দেখতে থাকো, 5 নাম্বারটা সামিয়া দেখতে থাকো, আর যার বাকি কিছু বর্ণ সে সবগুলো দেখতে থাকো। যার দেখা গেছে অ্যান্সার করো, আর কোনটা দেখা হয়েছে? আই হবে এক 3 নাম্বারটা নাম্বারটা। ডি হবে ভাই, আচ্ছা 1 নাম্বারটা ডি হবে। 1 নাম্বারটা 3 হবে সি। হ্যাঁ এটা না ডি বললা? ডি 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 বলছি আচ্ছা আমি, কি হ্যাঁ ডি বললাম? হবে, ডি ওকে। ডি হবে কেন কি, এটা হচ্ছে জি ভাইয়া, 231 রুল। সাবজেক্টের স্থানে সবসময় ই হয়, সাবজেক্টের স্থানে আই হবে মাই সেলফ, আর এলো আর যে 2-3-1 একটা নিয়ম ছিল যে ওইটা হ্যাঁ তাহলে মানে 2 যে তো আই নাই 3-1, এই জন্য 3-1। 3-1। আচ্ছা গেল। তারপরে আদিবা কোনটা বলতেছিলা জানি, 3 নাম্বারটা না? হ্যাঁ ওটা আই হবে। হ্যাঁ আই হবে। আচ্ছা এটা নিয়ে কথা আছে, এটা শেষ করে বলবো। তারপরে এরপরে হয়েছে 4-5-2 কোনটা হবে? দুই নাম্বারটা আমি, 4 নাম্বারটা মেবি বি নাম্বার হওয়ার কথা। এটা না? জি ভাইয়া। হ্যাঁ এটাই হবে। তা আমি বলছিলাম যে একটা প্রিপোজিশন এন্ড আর ভার্ব প্লাস আইএনজি এর মাঝখানে আমরা সবসময় পজিটিভটাকে আনবো। হ্যাঁ তো পজিটিভ কোনটা? এই যে হার, তারপরে ম্যারি, এই জন্য অপশন বি হবে। আচ্ছা 5 নাম্বারটা অ্যান্সার কোনটা হবে? 5 এটা আমরা নাম্বারটা ক্লাসে হবে দেখি। ইউ, বি নাম্বার হবে দেয়ার্স। দেয়ার্স। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ রুল অনুযায়ী দেয়ার্স এবং মাইন দুটেই ঠিক। অর্থের দিক থেকে মাইন দিলে সমস্যা আছে, কারণ আম নিজেরটার সাথে নিজের আবার কিসের তুলনা? ঠিক আছে মাই ডগ ইজ স্মার্টার দেন মাইন, এটা কোনো কথা না। মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার্স। আমরা পড়ছিলাম যে পজিটিভ এবং নাউনের পরিবর্তে জাস্ট পজিটিভ প্রোনাউন ইউজ করা যায়, মানে ডাবল পজিটিভ যেটা, সেই জন্য দেনের পরে দেয়ার্স হবে। মাইন অর্থের দিক থেকে ভুল। ওকে লাস্ট তামকিন পারা যাবে এটা। লেট মি ইন্ট্রোডিউস, লেট কিন্তু একটা ভার্ব। এটা কি সি হয় না? দেখো তো ভার্বের পরে সবসময় অবজেক্টিভ হয়। অবজেক্টিভ ফর্ম কি কি? ইউ এবং হিম। ভাই হ্যাঁ এটা মনে হয় বি নাম্বার হবে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার হবে, ইউ এবং হিম হবে। এবং ইউ তারপরে হিম কেন হয়েছে আবারও 231 রুল, 2 আগে, এই যে 2 3 পরে 3 আর 1 তো 9। ওকে এই হচ্ছে। আচ্ছা প্রিপজিশনের 3 পরে নাম্বার। পসেসিভ। হ্যাঁ আর 3 নাম্বারটা নিয়ে এবার বলি। 3 নাম্বারটা কিছু কিছু জায়গায় মানে ম্যাক্সিমাম
পপুলার বইতে তো এটা ঠিক করাই আছে, কিছু কিছু বইয়ে এটা আই এর জায়গায় মি আছে। হ্যাঁ, মি আছে। এখন ওখানে লজিকটা কি দেওয়া আছে বলে দেই। ওর লজিকটা হচ্ছে এটাই যে আমাদের প্রিপোজিশনের পরে তো অবজেক্টিভ ফর্ম হওয়ার কথা। ওকে, তো ওই যে অবজেক্টিভ ফর্ম এই জন্য তা হয়ে গেছে, এই জন্যই এখানে সাজিদ, নাহিদ এন্ড মি হবে এমন কিছু বলতেছিল। ঠিক আছে, তবে আমাদের জাস্ট এই প্রিপোজিশনটা খেয়াল করলে হবে না, আমাদের খেয়াল করতে হবে আগে সাবজেক্ট। সেন্টেন্সই শুরু হয় না, প্রিপোজিশন কোথা থেকে আসবে? সেন্টেন্স কখন শুরু হয়েছে? এই যে ভার্ব, ভার্বের আগে এই সবগুলা কি সাবজেক্ট। যখন সাবজেক্টই শুরু হয় না তখন তো প্রিপোজিশন দেখে মাথা খারাপ করে লাভ নাই, আগে সাবজেক্ট ঠিক করতে হবে। তো সাবজেক্ট যেহেতু আমার ঠিক করতে হবে, সাবজেক্ট পজিশনে তো সাবজেক্ট ফর্মে বসবে, সাবজেক্ট ফর্মে বসবে, এই জন্য এখানে আই বসবে। হ্যাঁ, এখানে মি হবে না। ওকে, এটার এক্সপ্লেনেশন হচ্ছে এটাই। তো এইগুলো আমরা 5টা জাস্ট ট্রাই করলাম, আরো ট্রাই করতে পারবো। এখানে টোটালি 50টা দেওয়া আছে দেখো বইয়ে। ঠিক আছে, ওই বলো। ওটার ভিতরে ভাইয়া 2 নাম্বারটা আরেকটু বুঝাই দেন। এটা হ্যাঁ ভাইয়া 2 নাম্বারটা লেট মি ইন্ট্রোডিউস ইউরসেলফ হলো না কেন? ও yourself, let me introduce yourself to her, এটা। জি ভাইয়া, আচ্ছা মানে yourself, yourself-টা আচ্ছা yourself তো একটা রিজনে আসতে হবে না, হুট করে yourself কেন আনবা, সেটা হচ্ছে কথা। তোমাকে আমি তার সাথে পরিচয় করাতে চাই, তোমাকে, তো ইউ হবে, yourself কেন হবে? তোমার নিজেকে, এটা তো আমরা বলি না যে তোমার নিজেকে একজনের সাথে পরিচয় করতে চাই, এমন তো কোন কথা আমরা বলি না। মানে হুদাহুদি yourself আনা, ব্যাপারটা এমন হয়ে গেছে আর কি, বুঝছো? yourself আনার একটা রিজন থাকতে হবে, হয় যখন আমরা ইমফেসিস করতে চাই, জোর জোর প্রদান করতে চাই তখন, অথবা যখন এমন কিছু বলতে চাই যেখানে কি নিজেকে কথাটা আনার দরকার আছে তখন। এখানে কোনো দরকার নাই, এই জন্য আনতেছি না। লেট মি ইন্ট্রোডিউস ইউ এরকম বলে দুনিয়া সব জায়গায়। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, এভাবে মানে রিজন ছাড়া আসবে না। আর আরেকটা জি জিনিস, ভাইয়া। আরেকটা জিনিস তো আছে, ভার্বের পরে কি অবজেক্ট ফর্মই বসে, রিফ্লেক্সিভ ফর্ম বসে না। এটাও কথা, সব দিক দিয়ে মিলানো যায়, অর্থ দিক থেকেও মিলে না, গ্রামার দিক থেকেও মিলে না এটা। আচ্ছা, যেটা বলতেছি, যেখানে 50টা এক্সাম্পল আছে অবশ্যই আগে এইগুলা শেষ করবা, এই যেখানে অনেকগুলো আছে এগুলো আগে শেষ করা, তারপরে 50টা করবা। এরপরে মনে করো তোমার ইয়া শেষ, প্রোনাউন শেষ, প্রোনাউন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবং এই প্রোনাউনটা দেখার আগে অবশ্যই আনকাউন্টেবলের যে লিস্টটা ছিল ওইটা দেখে আসবা, এখানে কিছু কিছু আনকাউন্টেবলের এক্সাম্পল আছে। ঠিক আছে, এই জন্য বললাম। তো এলে আজকে ক্লাস আমরা রেকর্ডটা অফ করে দিই।